আচ্ছা, মনিটর দেখা যাচ্ছে? Yes, sir. Yes. Yes, sir. ওকে। সবাই দেখতে পাচ্ছেন না? আর আমার সাউন্ড তো ক্লিয়ার না? Yes, sir. Yes. Sound ওকে, good, আমরা clear. প্রথম ৩ টা চ্যাপ্টার ফার্স্ট 1 টু 3 আমরা একটু জাস্ট ধারণা নেওয়ার চেষ্টা করব যে এই বছরে কি চেঞ্জ আসছে এরকম একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আর আগামী দিন থেকে আমরা ম্যাথ শুরু করব। ম্যাথের আগে যেটা প্রাথমিক পর্যায়ে আমাদের যে ধারণা সেটা নেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করে যাই। আমরা প্রথম চ্যাপ্টার থেকে কত সালে কি কোশ্চেন আসছে তার একটা এখানে আমি আপনাদের একটা সামারি দেওয়ার চেষ্টা করছি। ইনকাম ট্যাক্স অথরিটি থেকে ২ টা কোশ্চেন আসছে। আ সামান্য ৫-৬ মার্কের। ট্যাক্স ডে প্ল্যানিং পর্যায়ে যখন আমি করাবো, সেই প্ল্যানিং এর থেকে একটা ট্যাক্স ডে প্ল্যানিং একটা অঙ্ক আসছে। অ্যাডিশনাল ট্যাক্স। অ্যাডিশনাল ট্যাক্সের জন্য যেমন 50% আপনারা জানেন যে আপনি বাইরের কোনো ফরেনার যদি বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হয়, বাট তার ওয়ার্ক পারমিট না থাকলে অ্যাডিশনাল কিছু ট্যাক্স আছে নেয়ার অ্যাবাউট যে ট্যাক্স লায়াবিলিটি হবে তার 50% বেড়ে যাবে। এটারও একটা ম্যাথ আছে। ওই ম্যাথটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জেনারেল দিয়ে আপনার চ্যাপ্টার 1 টু 3 এখানে একটা ম্যাথ আসছে। সেটা ম্যাথ না, একটা জাস্ট আপনার আম টাকা যদি স্যালারি যদি ব্যাংক চ্যানেলের মাধ্যমে না হয়, ব্যাংকের মাধ্যমে না হয়, তাহলে কি হবে? তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তে আপনার সেলারি ফুললি আপনাকে ব্যাংক চ্যানেলের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার হতে হবে। এটার কোনো ব্যত্যয় নাই। বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা হলো ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট। বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারই হলো ইনকাম এবং প্রফিটের উপরে, এবং ট্যাক্স প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ক্যাপিটাল ট্রান্সফার, গিফট ট্যাক্স এর উপরেও ট্যাক্স আরোপ হয়। ট্যাক্স অন গুড অ্যান্ড সার্ভিস এখানে আপনার কাস্টমসের আমরা পড়াবো। কাস্টম ডিউটিস বোথ ইম্পোর্ট এক্সপোর্ট, যারা এলসি করে লেটার অফ ক্রেডিট, বিল অফ এন্ট্রি, বিল অফ লিডিং, এইগুলো আমরা কাস্টমসে ধারণা নেওয়ার চেষ্টা করব। এক্সাইজ ডিউটি ব্যাংকের ক্ষেত্রে হয়। এক্সাইজ ডিউটি আপনারা জানেন, ব্যাংকের মোস্ট অফ দ্য কেসেস যারা ব্যাংক পরিচালনা করেন বা ব্যাংকের লেনদেন করেন, তাদেরকে মোস্ট অফ দ্য ব্যাংক অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে একটা স্ল্যাব আছে, তার উপর এক্সাইজ ডিউটি দিতে হয়। এটা হলো গভর্নমেন্টের ইনকাম। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, গভর্নমেন্ট কিভাবে ট্যাক্স স্ট্রাকচারটা, বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা ফলো করে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভিএটি, টার্ন ওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি। ইউজুয়ালি সাপ্লিমেন্টারি ডিউটি হলো লাক্সারি প্রোডাক্ট এবং সোশ্যালি আনডিজারেবল আইটেমস। সোশ্যালি আনডিজারেবল আইটেমের উপর সাপ্লিমেন্টারি এসডি দেওয়া হয়। রোড ট্যাক্সের মতো আপনার রোড ট্যাক্স দিতে হয়। রোড ট্যাক্সের মধ্যে এখন একটা আমাদের আম খুবই সুন্দর এইবার নতুন যে রুলস আসছে আপনার পরিবেশ সারচার্জ। এটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। ইলেকট্রিসিটি ডিউটি এবং আদার ডিউটি। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আপনারা সবাই জানেন। তারপর জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা এই ট্যাক্স পড়ার ক্ষেত্রে কি রুলস ফলো করব? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, ইনকাম ট্যাক্স রুল 1984, আবার 2024 একটা আছে নতুন। ফাইন্যান্স অ্যাক্ট, এটা 2025টা আমরা ফলো করব। 25 এবং 26টাও আপনাকে মানে 25 2025 সালে যে রুলসগুলো আসছে সেটা আমরা এই পরীক্ষার জন্য আপনাদের সাথে শেয়ার করব। ডাবল ট্যাক্সেশন ডিএ এটাও ফলো করব। যদি এছাড়াও কিছু থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। স্টেডি রুলস অ্যান্ড অর্ডার্স, ইনকাম ট্যাক্স কেস ল কিছু থাকবে সেটা আমরা শেয়ার করব। স্ট্রাকচার অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এর স্ট্রাকচার কিছু শিডিউল দিয়ে এর স্ট্রাকচার আমি প্রথমত আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আর সাথে আমি কিছু শিডিউল আপনাদের দিচ্ছি। ফার্স্ট শিডিউল, স্পেশাল রেট অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের স্পেশাল রেট কি? সেকেন্ড শিডিউল, অ্যাপ্রুভ ফান্ড। আপনারা জানেন এইবার নতুন একটা ফান্ড নিয়ে আপনার নতুন সার্কুলার আসছে,
যে ফান্ডের আবার রিটার্ন জমা দিতে হবে না, প্রভিডেন্ট ফান্ড রিটার্ন জমা দিতে হবে না। প্রভিডেন্ট ফান্ডের এই এই রুলসে তেমন একটা রিটার্ন জমা দিতে হবে না। এটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে থার্ড শিডিউলটা আমরা দেখব ডেপ্রিসিয়েশন, ডেপ্লেশনস অ্যান্ড অ্যামোর্টাইজেশনস। এর জন্য থার্ড শিডিউল পড়তে হবে। ফোর্থ শিডিউল আপনার প্রফিট অ্যান্ড গেইন ইন্স্যুরেন্স বিজনেসের জন্য ফোর্থ শিডিউল ফলো করতে হয়। এবং প্রফিট অ্যান্ড গেইন আপনার যদি খনিজ সম্পদ, খনিজ মিনারেল ডিপোজিট ইন সার্টেন কেসেস, তাই এটার জন্য ফিফথ শিডিউল। আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিডিউল সিক্স শিডিউল, ট্যাক্স এক্সামশনস এবং রিবেট অ্যান্ড ক্রেডিট। এটা প্রত্যেকটা ম্যাথের সাথেই আমি এই সিক্স শিডিউলের রেফারেন্স দিয়ে আমি আপনাদের পড়াবো। আর সেভেন শিডিউল স্পেশাল ট্যাক্স রেট এবং আর এইট শিডিউল স্পেশাল প্রভিশন। এটা জাস্ট আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 শিডিউলটা আমি আপনাদের একটু দেখালাম। আলটিমেটলি বাংলাদেশ গভর্নমেন্ট এই রেভিনিউ ট্যাক্স থেকে রেভিনিউ কালেক্ট করে থাকে যে একটা 35%। এরপরে রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই ট্যাক্সটা আবার রিডিস্ট্রিবিউশন করে থাকে, সেভিংস করে এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করে থাকে ট্যাক্সের অবজেক্টিভ এবং ইম্পর্টেন্স অফ ইনকাম ট্যাক্স দিয়ে। সো রুল অফ ইনকাম ট্যাক্স ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ সেটা কি করে ইনকাম ট্যাক্সের ইকোনমিক ডেভেলপমেন্ট বাংলাদেশের মধ্যে যেগুলো ট্যাক্স হলিডে স্কিমের মাধ্যমে যে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করে থাকে। ট্যাক্স হলিডে স্কিম আপনারা জানেন টেকনোলজি উপরে ইকোনমিক আপনার ট্যাক্স হলিডে স্কিম দিয়ে রাখে। তারপর ইপিজেড এর মধ্যে কোনো আপনার প্রতিষ্ঠান যদি করে থাকেন তাকেও ট্যাক্স হলিডে স্কিম দিয়ে, আইটি সার্ভিসেস যদি করে থাকেন তাও ট্যাক্স হলিডে স্কিম দিয়ে তাকে ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা করে থাকে। যেমন ইনকাম ট্যাক্স এক্সামশনস টু এক্সপোর্ট ইনকাম, এক্সপোর্টার জন্য সে ইনকাম ট্যাক্স এক্সামশন করে থাকে। সার্টেন আইটি, এইগুলো আমরা আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, ধরেন যে ইপিজেড এর মধ্যে কোনো কাজ আপনার প্রতিষ্ঠান করছেন, তার অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়ে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ করে থাকে। ট্যাক্স ইনসেনটিভ স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, আমরা একটু যাই। এসএসসি রেসিডুয়াল, এটা আমরা এখান থেকে শুরু করব। ক্যাপিটাল ডিফারেন্ট রেট অফ ট্যাক্স, এইবার নতুন যে আপনার ফাইন্যান্স অ্যাক্ট 2025 থেকে যে ডিফারেন্ট রেট অফ ট্যাক্স, ট্যাক্সের আপনারা তো মোটামুটি কায়দায় আমি ধরে নিচ্ছি, কারণ সার্টিফিকেট লেভেলে আপনারা প্রাথমিক পর্যায়ে যে ফান্ডামেন্টাল যে ট্যাক্সের ডেফিনেশন আছে, যে আন্ডার সেকশন 2, এটা আপনারা ধারণা রাখছেন। এর জন্য আমি একবারে আপনার ট্যাক্স রেটে চলে গেলাম। ইমপ্লিকেশন মানে আমি ম্যাথ রিলেটেড যে থিওরিগুলো আছে ওইগুলোতে আমি মোর ফোকাস দিব। কারণ আমার যদি প্রথম ইনিশিয়াল কিছু থিওরি আছে এগুলো যদি আপনাদের আবার পড়াই তাহলে আমি মেন ফোকাসে যেতে হবে, কারণ আপনারা তো প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট। তো সেই সুবাদে আমি ওইভাবে চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর। ডিফারেন্ট ট্যাক্স রেট এখন যেটা করছে, আপনার থ্রেশহোল্ড হলো 3,50,000, বাট স্ল্যাব একটা বাড়াই দিছে। এখানে আগে ছিল 6টা, এখন 7টা স্ল্যাব। 7টা স্ল্যাব আপনার 3,50,000 টাকা জিরো, একদম নর্মাল এসএসসি যে নর্মাল রিটার্ন জমা দিবে তার জন্য 3,50,000 টাকা জিরো, এবং পরবর্তী 1 লাখের জন্য 5%, এবং 4 লাখ, পরবর্তী 4 লাখের জন্য 10%, 5 লাখে 15%, এবং তারপরও নেক্সট 5 লাখের জন্য 15%, 20%, নেক্সট 20 লাখের জন্য 25%, এবং রেস্ট অফ দ্য 30%। এখানে একটা স্ল্যাব এই 20% এটা বাড়াইছে এইবার। তাছাড়া আগেরটা যেটা ছিল 2024 ফাইন্যান্স অ্যাক্টে 2024 যেরকম এরকমই আছে। 3,50,000 টাকা নর্মাল স্ল্যাব, যদি সে ফিমেল হয় আর সিনিয়র সিটিজেন 65 অ্যান্ড অ্যাবভ, তাহলে 4 লাখ টাকা তার মিনিমাম ট্যাক্সের স্ল্যাব। এবং থার্ড জেন্ডার যদি হয়, হ্যান্ডিক্যাপ হয় বা মানে হ্যান্ডিক্যাপড হয়, তাহলে আপনার 4,75,000 টাকা এর স্ল্যাব। এবং যদি গেজেটেড মুক্তিযোদ্ধা হয় তাহলে 5 লাখ। আর কেউ যদি আপনার প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী হলে তাকে আরো 50,000 টাকা সুবিধা সে ভোগ করতে পারবে প্রতিবন্ধী হলে, এবং বাবা মার মধ্যে একজন ওই প্রতিবন্ধী ভোগ করতে পারবে।
করমুক্ত আয়ের সীমা আরো 50,000 টাকা বেশি পাবে এবং প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা উভয়ই করদাতা হলে সেক্ষেত্রে একজন সুবিধা ভোগ করতে পারবে। এখন অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে আমার তো ট্যাক্স লায়াবিলিটি করার পর আমার দেখি আমার ট্যাক্স আসে না, একদম নর্মাল, বাট আমি 3,50,000-এর উপরে আমার ট্যাক্স যোগ্য ইনকাম। মোট আয়ের পরিমাণ যদি করমুক্ত সীমার অধিক হয়, করমুক্ত সীমা কত? 3,50,000 টাকা। আপনার ইনকাম হয়ে গেছে 4 লাখ টাকা। অবশ্যই আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে এবং আপনাকে করতে হবে। মোট আয়ের পরিমাণ করমুক্ত আয় সীমার অধিক হলে করদাতাকে অবশ্যই অবস্থান ভেদে তার পদের ন্যূনতম কর পরিশোধ করতে হবে। যেমন এটা দেখেন, আমি এটা পরিপত্র থেকে নিয়ে আসছি। মোট আয়ের আপনার পরিমাণ হলো 3,50,000 টাকা, স্ল্যাব একদম লোয়ার স্ল্যাব। সেটার থেকে যদি আপনার বেশি হয়, 3,50,000, 3,00,000 আপনার 70,000 হয়েছে, তাহলে আপনার স্থান ভেদে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। মিনিমাম ট্যাক্স। মোট আয়ের পরিমাণ করমুক্ত সীমার অধিক হলে করদাতা অবস্থান ভেদে পদের ন্যূনতম আয়করের পরিমাণ, যেমন উত্তরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 5,000 টাকা দিতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় আপনাকে 4,000 টাকা পরিশোধ করতে হবে। আর সিটি কর্পোরেশন ব্যতীত 3,000 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় রয়েছে। করমুক্ত সীমা কত? আমার একদম সাধারণ মানুষ 3,50,000 টাকা। এর ঊর্ধ্বে যাদের আয় রয়েছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর যদি আপনারা যে আপনার এক্সাম্পশন আমরা যেটা থাকে দিয়ে থাকি বিনিয়োগের উপরে, সেটার উপরেও যদি সেটা দেওয়ার পরে আপনাকে শূন্যেই চলে আসে বা আয়করের চেয়ে কম হয়ে থাকে, শূন্য ঋণাত্মক হয়, তাও আপনাকে ন্যূনতম আয়কর প্রদান করতে হবে। ওকে, এনিবডি এলস? এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারবেন, ঠিক আছে, যাতে আমরা সেটাকে একটু এম্পাসাইজ দিতে পারি। ওকে, এরপরে আমরা ইন্ডিভিজুয়াল একটা শার্ট সার্চ নিয়ে আমরা একটু আলোচনা করব। ইন্ডিভিজুয়াল, আমি এখন ইন্ডিভিজুয়াল একদম শুরুর দিকের কথা বলছি। সারচার্জ হলো আপনার 4 কোটি টাকার ঊর্ধ্বে গেলেই আপনাকে নেট ওয়েলথের উপরে 4 কোটি পরিসম্পত্তি 4 কোটি টাকার ঊর্ধ্বে গেলে আপনাকে কি দিতে হবে? সারচার্জ দিতে হবে। পরিসম্পত্তির ডেফিনেশন 167 ধারায় বলছে আপনার ইনকাম ট্যাক্স আইন 2023-এর 167 ধারায় পরিসম্পদ মানে নেট ওয়েলথের ডেফিনেশন দিছে। 167 অনুযায়ী কি বলছে? পরিসম্পদ ও দায়ের পরিমাণ প্রদর্শিত নিম্নবর্ণিত যে সম্পদ ভিত্তিক আছে সেটার মানে আপনার সারচার্জ গণনা করতে হবে। যদি আপনার পরিসম্পত্তি মূল্যমান 4 কোটির ঊর্ধ্বে হয় অথবা 4 কোটি পর্যন্ত, একদম 4 কোটি পর্যন্ত হলে 0%, আপনার মোট পরিসম্পত্তি মানে অ্যাসেট থেকে আপনার লায়াবিলিটি বাদ দিয়ে যেটা পরিসম্পত্তি থাকবে, সেই পরিসম্পত্তি যদি 4 কোটি পর্যন্ত হয় তাহলে 0% আপনাকে সারচার্জ দিতে হবে না। বাট 4 কোটি থেকে আপনার 10 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকলে 10% মোট প্রদেয় করের উপর আবার 10% আপনাকে সারচার্জ দিতে হবে। তবে এখানে একটা কন্ডিশন আছে, কিন্তু একটা কন্ডিশনটা কি? এখানে কন্ডিশন আরেকটা, তার নিজ নামে একের অধিক যদি গাড়ি থাকে, নিজ নামে একের অধিক যদি গাড়ি থাকে, তাহলে তার আবার একটা কি দিতে হবে? সারচার্জ দিতে হবে। এখানে কন্ডিশন হলো 4 কোটি টাকার ঊর্ধ্বে 10 কোটি যদি হয়, সেটা একটা কন্ডিশন। বা অর বলতে ওই এসএসসির যদি একের অধিক মোটর ভেহিকলস থাকে, যানবাহন থাকে, মানে মোটর গাড়ির ডেফিনেশন বলছে বাস, মিনি বাস, কোস্টার, প্রাইম, ট্রাক, লরি এইগুলো ব্যতীত অন্যান্য মোটর যানকেই বলতেছে মোটর কার। এবং আপনি যদি বলেন বাস, মিনি বাস, কোস্টার, প্রাইম রুবার, ট্রাক, লরি, এইগুলো কোন মোটর কার না, মোটর যান না। এই যে আমার প্রাইভেট কারগুলো, এটা মোটর কার। তো নিজ নামের একের অধিক যদি থাকে তাহলেও আপনাকে সারচার্জ দিতে হবে। এবং 8,000 স্কোয়ার ফিট মানে বর্গফুটের যদি অধিক আয়তনে আপনি গৃহ সম্পত্তি থাকে, তাও সারচার্জ দিতে হবে। তাহলে এটা হলো দ্বিতীয় স্ল্যাবে
সারচার্জের আমি পরবর্তীতে ম্যাথ আপ করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। একটু যদি অ্যালাউ এরপরেরটা করেন, জি, এই যে 8,000 স্কোয়ার ফিট, তাহলে ওই হুম। যে গ্রামের যদি কারো ধরেন একটা বাড়ি আছে, গ্রামের বাসা তো অনেক বড় হয়, তাহলে কি উনিও এটার মধ্যে পড়ে যাবে? না গ্রামের বাড়ি তো স্কোয়ার ফিট হিসাবে মূল্যায়িত হয় না। না না না, ওইটা তো ধরেন না যে একটা গ্রামের বাসা, এবার ধরেন যে 10 কাঠার উপর একটা বাসা আছে, ডেফিনেটলি হুম, এটা 8,000 স্কোয়ার ফিটের বেশি হবে। বেশি তো হবে। সেক্ষেত্রে যদি তার গ্রামের বাসা থাকে, আমরা তো এটা সবসময় অ্যাজাম করি যে আমার ফ্ল্যাট বা একটা বিল্ডিং এটার ভিতরে, যদি গ্রামের প্রপার্টিও তো অনেকের ইনকাম ট্যাক্সে দেখানো থাকে, আহ, থাকবে ইনহেরেন্টলি পেলেও। গ্রামের প্রপার্টি ওইভাবে মূল্যায়িত হয় না। মূল্যায়িত যদি করতো তাহলে অনেকেই ট্যাক্স দিয়ে দিত। এখানে আপনার পরিবর্তে এইভাবে বলছে যে হাউস প্রপার্টি, এটি গ্রামে হোক শহরে হোক 8,000 স্কোয়ার ফিটের বেশি হলে আপনাকে সারচার্জ সেটাই, দিতে হবে। এখানে তার কোন মানে গ্রাম শহর বলে কোন বলছে কিছু মোট 8,000 বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি। কারণ এরপরে বলছে কোশ্চেনে এরকম। জি, থ্যাংক ইউ। জি, এরপরে বলছে পরিসম্পত্তি 10 কোটি এবং 20 কোটির যদি কম হয় তাহলে 20%। এইভাবে 20 কোটি থেকে 50 কোটি 30%, 30 কোটি আপনার মোর দেন 50 কোটিতে 35%। এখানে একটা কাহিনী আছে, এটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গা বলছে যে পরিবেশ সারচার্জ নিয়ে আসছে 2025 এবং 26-এ, যে বাস, মিনি ব্যাগ, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্রাঙ্ক লরি, পিক আপ ভ্যান, হেডম্যান হলার, অটো রিক্সা, মোটর সাইকেল ব্যতীত অন্যান্য মোটর যান হতে পরিবেশ সারচার্জ গ্রহণ করতে হবে, সারচার্জ গ্রহণ করতে হবে, সংগ্রহ করতে হবে। তার মানে আপনার প্রাইভেট কার যেটাকে বলতেছি সেটার জন্য আপনাকে সারচার্জ গ্রহণ করতে হবে। কোনো স্বাভাবিক ব্যক্তি যেমন এনি ইন্ডিভিজুয়াল একাধিক মোটর গাড়ি থাকলে তার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য আপনাকে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। একের অধিক হলেই আপনাকে পরিবেশ সারচার্জ দিতে হবে। এর একটা স্ল্যাব দিয়ে রাখছে এইবার পরিবর্তে। একটা স্ল্যাব দেখেন 1500 সিসি বা 75 কিলো ওয়াট পর্যন্ত তাকে 15,000 25,000 টাকা দিতে হবে। এবং এর একদম তুলনামূলক 15 সিসি 75 কিলোওয়াট থেকে 2,000 সিসি বা 100 কিলোওয়াট 50,000 টাকা, 2,000 থেকে 2,500 সিসি পর্যন্ত গেলে এবং 100 থেকে 125 কিলোওয়াটে গেলে 75,000 টাকা। এটা কখন আপনি দিবেন? এটা যখন গাড়ির আপনার নিবন্ধন অথবা ফিটনেস নবায়ন করার সময় আপনাকে দিয়ে দিতে হবে। এবং যদি আপনি না দেন তাহলে প্রত্যেক 30শে জুনের মধ্যে এটাকে পরিশোধ করতে হবে, সারচার্জ পরিশোধ করতে হবে। অনেকে আপনি যখন অনেক যারা ধরেন যে এক বা একাধিক গাড়ির মালিক, তারা দেখেন যে অনেক বছর এই পরিবেশের সারচার্জ দেয় না। তাহলে কি হবে? আপনি যে দিন এই পরিবেশ সারচার্জ দিবেন তার বিগত সব আপনাকে ওই বিআরটিতে যে জমা দিয়ে আসতে হবে। সব সারচার্জ আপনাকে যখন ফিটনেস এবং নবায়ন করবেন তখন একবারে সবগুলো আপনাকে জমা দিতে হবে। এটার জন্য আমরা কিছু ইলাস্ট্রেশন রাখছি বুঝার স্বার্থে। সে ফর এক্সাম্পল, ট্যাক্স লাইবিলিটি আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট 45,000 টাকা। নেটওয়ার্থ তার পরিসম্পত্তি আছে লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারে 20 লাখ টাকা। তার এই বছর অ্যাসেসমেন্টে তার পরিসম্পত্তি দাঁড়াইছে, আরও বেড়ে দাঁড়াইছে আপনার কত, 8,23,000 টাকা। নেটওয়ার্থ আপ টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার আপনার 29,01,000 টাকা। তার কোনো মোটর গার নাই, তার তার কি সারচার্জ হবে? এটা সারচার্জ হবে না, কারণ চাইল্ড কোটি টাকার কম, অথবা তার মোটর কারও নাই, হাউস প্রপার্টিও নাই। তাহলে আমরা প্রথম যেটা বলছি যে তার মোটর কার এবং হাউস প্রপার্টি থাকলে তাকে সারচার্জ, প্রথমটাই তেমন কোনো সারচার্জ নাই, যেহেতু ট্যাক্স লাইবিলিটি আফটার দ্য ইনভেস্টমেন্ট রিবেট 45,000 টাকা, এইটাই তার 35,000 টাকা। জাস্ট এটা ম্যানুয়ালের বই থেকে আপনাদের তুলে দিছি। এরপরেরটা দেখেন, আপনার ট্যাক্স লাইবিলিটি আফটার দ্য ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট 1,60,000 টাকা। নেটওয়ার্থ আছে আপনার 2,76,00,000 টাকা, 2,86,00,000 টাকা। এবং এই বছরের জন্য সে আরো 1 কোটি টাকা, 1,44,00,000 টাকা
আপনার নেট ওর্থ বেড়ে গেছে। তাহলে নেট ওর্থ হলো দেখেন আপ টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 4,30,00,000 টাকা। সো আমার তো ট্যাক্স লায়াবিলিটি আফটার দ্য ইনভেস্টমেন্ট 1,60,000 টাকা ছিল। তাহলে 4 কোটি টাকার উপরে গেলে আপনি সারচার্জ কত দিবেন? 10%। তাহলে দেখেন 1,60,000 গুণ 10%। তাহলে আপনার 16,000 টাকা সারচার্জ আসলো। টোটাল আপনার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াবে 1,60,000 যোগ 16,000 টাকা, 1,86,000 টাকা। ওকে, এইবার আপনাদের জন্য একটা ক্লাস টেস্ট। যদি যারা পারেন তারা বলবেন, না আমি আপনাদের সাথে শেয়ার করব। একজনের রেভিনিউ এবং টার্নওভার আপনার 20,00,000 টাকা, 2 বছরে 20,00,000, 25, 26-এ 20,00,000 টাকা। মিনিমাম ট্যাক্স টিডিএস কাস্টমারের জন্য কেটে রাখছে 3,50,000, 3,50,000, এটা মিনিমাম ট্যাক্স। টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যে একদম সে কাস্টমার কেটে রাখছে। রেগুলার ট্যাক্স অন ইনকাম 2,57,500, 2,96,250 টাকা। নেট ওর্থ 5 কোটি, 5,10,00,000। আপনি আমাদের বলবেন তার মিনিমাম ট্যাক্স কত হবে, সারচার্জ কত হবে, ট্যাক্স লায়াবিলিটি কত হবে, সারচার্জ কত হবে, টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত হবে। এনিবডি এলস? মিনিমাম ট্যাক্স হবে মিনিমাম ট্যাক্স হবে 3,50,000 2025-26-এ। 3,50,000। হুইচেভার ইজ হায়ার আর কি, দুইটার মধ্যে। দুইটা, হ্যাঁ হ্যাঁ, রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স, এই মিনিমাম দুটার, ট্যাক্সের মধ্যে হ্যাঁ হুইচেভার ইজ হ্যাঁ, হায়ার, হ্যাঁ। আর দুটাই নেট আমার ওয়েলথ হবে, 3,50,000। জি, আর নেট ওয়েলথ হবে যেহেতু 4 থেকে 10 কোটির মধ্যে আছে না, হুম হুম। তাহলে ওই যে ট্যাক্স লাইবিলিটি যেটা আসছে ওইটা 10% হবে। আর ট্যাক্স লায়াবিলিটি ধরেন যে 3,50,000, 3,50,000-এর 35,000 আসবে এখানে, 35,000 হবে, হ্যাঁ। রাইট? আর 3,00,000 তাহলে কত হলো? 85,000 হলো। 3,85,000, এটা ইজি। সরি, 35 লাখ নাকি 35 লাখ 85,000, ওইটি উপরে কি ফিগারটা ঠিক আছে? মানে 3,50,000, হ্যাঁ 3,00,000 3,50,000, একটা শূন্য বেশি ছিল, হ্যাঁ। 3,85,000 হবে, ঠিক আছে, এখন ঠিক আছে। 3,85,000। নেক্সট, নেক্সট এটা যেটা হবে নেট ওয়েলথ, এটা তো আছে কত? 5,10,00,000, এটারও 10% হবে, সেম অ্যামাউন্ট, সেম হ্যাঁ অ্যামাউন্ট। এইখানে 2026-27-এ একটা যে ফ্যাকাল্টি করে ফেলছে। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আচ্ছা, পরিপত্রে এবার যেটা, জি এটা 4 কোটি এক্সিট করছে সেটা বললাম। হ্যাঁ 4 কোটি এক্সিট, দুটাইতে 4 কোটি এক্সিট করছে, 10% হবে। পরিপত্রে এইবার 2025-26-এ আপনি যেটা বলছেন একদম কারেক্ট, কোনো ভুল নাই। কিন্তু 2026-27 এবার তো জানেন কিনা 25-26 পরিপত্র, 25-26, 26-27 এবং 27-28 পর্যন্ত রেট দিয়ে দিছে, সবাই জানেন মনে হয়। আমি একটু পরেই জি, পড়াবো। জি, দিয়েছে জি কিন্তু স্যার। ওগুলো দেখা হয় নাই। হ্যাঁ জানি স্যার, এটা এটা স্যার 26-27-এ, জি জি, এনিবডি এলস? কেউ যেন কথা বলতে চাইছিল একটু। আচ্ছা আপনারা নোট করে রাখেন, আমি এটা শেষ করে সার্চার শেষ করে আমি আপনাদের সাথে কথা বলতেছি। 26-27-এ এসে পরিপত্রে এবার আপনার ফাইন্যান্স অ্যাক্ট যেটা, হ্যাঁ এখানে একটু আয়কর পরিপত্রে যে 25-26, 26-27-এ এখানে একটু 26-27-এর করবর্ষে বা অ্যাসেসমেন্ট ইয়ারে এখানে বলছে 26-27 করবর্ষ হতে করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করতে হবে। করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে পরিগণিত করতে হবে এবং তার উপর সারচার্জ প্রদানের বিধান করা হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? আমরা তো আগে এইটা ট্যাক্স লায়াবিলিটি করছিলাম কোনটা? মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স হুইচ ইজ হায়ার, তাই না? 26 জি, সালে বলতেছে ঠিক আছে ভাই আপনার মিনিমাম ট্যাক্স 3,50,000, বাট আপনার রেগুলার ট্যাক্স হলো 3,86,000, 96,250, এবং 26-27-এ বলতেছে আপনাকে সারচার্জ করতে হবে এই রেগুলার ট্যাক্সের উপরে।
আপনি যদি মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স বড় হলেও মিনিমাম ট্যাক্স যদি বেশিও হয়, তাও আপনাকে করযোগ্য আয়ের উপরে আপনাকে সারচার্জ করতে হবে। তাহলে আমার রেগুলার ইনকাম ট্যাক্স, যেটা রেগুলার ট্যাক্স অন ইনকাম, তাহলে 2,96,250 টাকা, এর উপরে 10% হবে। তাহলে কত হলো? 2,25,000, 29,000, 29,625। 25 এই জায়গায় 2026-27-এ একটু গ্যাপ, একটু ডিফারেন্স, এইটাই মানে আপনার পরীক্ষায় আসবে। কিছুটা ফ্লেক্সিবল করেছে আর কি। হ্যাঁ, কিছুটা ফ্লেক্সিবল করছে, এইটাই আপনার পরীক্ষায় আসবে ভাই। মানে আপনাকে একটু ডিফারেন্ট জিনিসটাই পরীক্ষায় আসার চান্স বেশি, তাই না? আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল আমার ট্যাক্স লাইবিলিটি 3,79,625। ক্লিয়ার? ওকে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আরেকবার যদি একটু বোঝাতেন 29,625 টাকা কিভাবে আসলো? 26-27 অর্থ বছরে বলছে, আমার 25-26 অর্থ বছরে বলছে যে আপনার করবর্ষের করদাতার পদে করের সাথে যে যে সারচার্জ হিসেব করবেন, সেটা মিনিমাম, যেটা দেখেন মিনিমাম এবং রেগুলার ট্যাক্স হুইচ এভার ইজ হায়ার। মিনিমাম ট্যাক্স, মিনিমাম বলতে যে টিডিএস যেটা দিছি আমরা, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, অলরেডি তো কাস্টমারকে দিয়েই দিছি। তো এইটা হুইচ এভার ইজ হায়ার, তাহলে আমার মিনিমাম ট্যাক্সটাই হায়ার, তো আমার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে 3,50,000 টাকা। পরেরটাও সেম, যে মিনিমাম ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স এর মধ্যে যেটা হায়ার, রেগুলার ট্যাক্স আমার 3,50,000, ওইটাই আমার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে। তা আমার এখন কাজ হলো কি, আমার সারচার্জ ঠিক করা। সারচার্জ ঠিক করে 25-26-এ বলছে আপনি যে ট্যাক্স লায়াবিলিটি দাঁড় করাইছেন তার উপরে 10% হবে, এর উপরে 10%, এর উপরে 10%। তখন এবং 26-27 অর্থ বছরে বলছে এই আপনার মিনিমাম ট্যাক্স যেহেতু বড়, এর সাথে এর উপরে সারচার্জ দেওয়া দরকার নেই, আপনাকে দিতে হবে করযোগ্য আয়ের উপরে যেটি কর নির্ধারণ করছেন। আমরা তো এইটা কর নির্ধারণ করছি করযোগ্য আয়ের উপরে, এই দেখেন রেগুলার ট্যাক্স অন ইনকাম, যেটা ইনকামের উপরে আমি ট্যাক্স নির্ধারণ করছি, একটু ফ্লেক্সিবল করছে। তাহলে আমার দেখেন এই বছরে আমি ট্যাক্স দিতে হচ্ছে বেশি, বাট 26-27-এ ট্যাক্স কম দিতে হচ্ছে, কারণ সে বলতেছে আপনি করযোগ্য আয়ের উপরে যে করটা হবে সেই করের উপরে আপনার সারচার্জ নির্ধারণ করতে হবে, একটু ফ্লেক্সিবল করছে। তার কারণে আমার দেখেন প্রায় নিয়ার অ্যাবাউট 6,000 টাকা মতো, 5,500 মতো কম দিতে হচ্ছে। ওকে, এটা হলো ভাই আমার সারচার্জ। জি, করযোগ্য আয়টা বেশি হইলে তো করযোগ্য আয় হবে যে পজিশনে। হ্যাঁ হ্যাঁ, করযোগ্য আয় যদি বেশি হয়, রাইট, করযোগ্য আয় এখানে যদি 4 লাখ হতো, এখানে 4 লাখ, তাহলে অবশ্যই এটা এটা তখন হবে এটা 4 লাখ, 4 লাখ, 1 2 3 4 লাখ, আর ধরেন এর উপরে 10% কত, 40,000। মানে ছোট বড় হিসাবে এখানে থাকবে না। হ্যাঁ, ছোট অ্যামাউন্টের উপরে, তখন তো ছোট অ্যামাউন্ট নাই, এখানে 4 লাখ তো বড় অ্যামাউন্ট, আপনার মিনিমাম ট্যাক্স রেগুলার ট্যাক্সের সবচেয়ে বড়, তখন বড়টা হয়ে যাবে। আর যেহেতু আমার ওই সময় মিনিমাম রেগুলার ট্যাক্স কম ছিল, এর কারণে করযোগ্য অ্যামাউন্ট কমে গেল, মিনিমাম ট্যাক্স আর রেগুলার ট্যাক্স হুইচ ইজ হায়ার, এটাই সাথে হুইচ ইজ হায়ার। এরপরে আমরা আপনার ফাইনাল সেটেলমেন্ট অফ দ্য ট্যাক্স, এটা আমি রাখছি, এটা আমরা ম্যাথ করার সময় আরো আপনার 28টে মতো ফাইনাল সেটেলমেন্ট আছে, যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফলোইং সোর্স অফ ফাইনাল সেটেলমেন্ট অফ দ্য ট্যাক্স। ফাইনাল সেটেলমেন্ট অফ দ্য ট্যাক্স বলা হয়, যেমন এনি হেড আন্ডার সেকশন 30-তে যেটা বলছে পার্সন ওয়েভ যদি করে থাকে রিটার্ন ফাইলিং আন্ডার সেকশন 166, এটা ম্যাথ করার সময় আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করব। ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট, যেমন আপনার বিভিন্ন ধরনের ডিপোজিট, ব্যাংকে ডিপোজিট দিবেন বা বিভিন্ন, এগুলো একদম ফাইনাল সেটেলমেন্ট। কম্পেনসেশন এগেইনস্ট অ্যাকুইজিশন অফ দ্য প্রপার্টি, এটা আপনার ম্যাথ করার সময় আরো একটু বিস্তারিত জানেন, জাস্ট একটু ভাষা আপনারা মাথায় নিয়ে রাখেন। ক্যাশ ইনসেন্টিভ ফর এক্সপোর্টের জন্য যে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়, এটাও ফাইনাল সেটেলমেন্ট।
ক্যাপিটাল গেইন ফর দ্য ট্রান্সফার অফ দ্য এনি পার্সন, এটা ওখানে এটা ভাষা ভাষা আপনার পাঁচটা রেখে মাথায় দিয়ে রাখেন যে এটা ফাইনাল সেটেলমেন্ট অফ দ্য ট্যাক্স, যা দিবেন তাই ফাইনাল সেটেলমেন্ট। এরপরে এডিশনাল চার্জ, আরও কিছু এডিশনাল চার্জ আছে, সেটা আন্ডার সেকশন 19 যেটা বলছে যে আপনি একজন পার্সনকে এমপ্লয় করছেন বা নিয়োগ করছেন, বা একজন ফরেনারকে আপনার ব্যবসায় নিয়োগ দিচ্ছেন, বাট উইদাউট প্রপার অ্যাপ্রুভাল অর কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টে আচ্ছা, বিদেশি লোকদের যদি আমি বাংলাদেশে নিয়োগ দিই তাহলে কার পারমিশন লাগে? এনিবডি এলস? বিডার পারমিশন লাগে, বিডার বিডার পারমিশন লাগে, এবং বিডার থেকে ওয়ার্ক পারমিট, পারমিট নিতে একটা হয়, জি। কথা বলে ওয়ার্ক পারমিট নিতে হয়। বাট আপনার ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে দুইজন এসে আমাদের দেশে গার্মেন্টসে কাজ করতেছে, তার কোনো ওয়ার্ক পারমিটও নাই, তার কোনো আপনার বিডার পারমিটও নাই, সে আনইথিক্যালি মানে ইলিগালি আপনার কাজ করতেছে, তাহলে ওই কোম্পানির জন্য কি হবে? ওই কোম্পানির জন্য এডিশনাল ট্যাক্স 50% অফ দ্য ট্যাক্স পেবল, যতটুকু ট্যাক্স দিবে 50% অথবা 5 লাখ টাকা, হুইচ এভার ইজ হায়ার, যেটা বেশি হবে সেটাই তার দিতে হবে। মানে কঠিন ল এখানে। যদি ধরা পড়ে যে তার বহির্ভূত উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, তাহলে তাকে এডিশনাল ট্যাক্স দিতে হবে। একদম সাধারণত তার ইনকাম ধরেন এই জায়গা 2 কোটি টাকা, তার ইন্টারেস্ট ট্যাক্স রেট 27.5, তাহলে তার 55 লাখ টাকা তার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে। যেহেতু সে বিডার পারমিশন নেয় নাই, ওয়ার্ক পারমিট নেয় নাই, তাকে দেয় বলছে নো ভ্যালিড ওয়ার্ক পারমিট, দ্য ব্যাংক কোম্পানি জাস্ট এডিশনাল এর উপর 50% অথবা হুইচ এভার ইজ 50%, তাহলে 27 লাখ টাকা দিয়ে এডিশনাল ট্যাক্স দিতে হবে। সাধারণ একটা যেগুলো ছোট ছোট ম্যাথ এই চলে আসে, এর জন্য আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি যে ছোট ছোট ম্যাথ যাতে আসলে আপনারা করতে পারেন। দেখেন, এইটা করার সাথে সাথে জুলাই আগস্ট 2024 এইরকম একটা কোশ্চেন দিয়ে দিছে 5 মার্কের। আমি একটু পড়ি, হ্যাঁ। Mr. A is a foreign nations employed XYZ Quality Assurance Department. XYZ Quality Assurance Department received monthly salary 8 lakh টাকা. As per his employment conditions, he periodically returned to his home country every 4th month. সেতে 4 মাস পর পর বাড়ি যায় for weeks. এরপর বলতেছে রিনিউ হিজ ট্যুরিস্ট ভিসা, সে ট্যুরিস্ট ভিসা রিনিউ করতেছে। এক মিনিট। ওকে, আমি যে এডিশনাল ট্যাক্সের কথা বললাম, সেই এডিশনাল ট্যাক্স নিয়ে একটা ম্যাথ চলে আসছে, আমরা একটু সেটা দেখি। সে 4 মাস পর পর সে দেশে যায় for a week and renew his tourist visa before returning to Bangladesh. However, XYZ has employed Mr. A without obtaining any work or permit from the Bangladesh Investment Development Authority BIDAR কাছ থেকে, which is mandatory requirement for employee foreign nations in Bangladesh. Consequence, Mr. A is unable to remit fund his family under the official quota allowed by law. As a result, he resorts to purchasing cash dollar from the curve mark and carries them while traveling back to his home country. Additionally, for the income 2023, XYZ has assessed payable tax. কত দিচ্ছে? অ্যাসেস্ট করছে payable tax 100 million. Considering the provision of Income Tax Act 2023 and Finance Act 2023, ওই যে ওই 23 জুলাই অগাস্টে ছিল তো, এটা 23-24-23 বলছে,
ignoring provision of the tax law relevant to the assessment 2024-25, describe potential tax liability and legal consequence for XYZ if it is discovered that they have employed Mr. M without necessary work permit and how this may impact their assessed payable tax for the income year 2000. Describe the law, tax law, stampede, এবং potential consequence Mr. A may face the working without work order, including potential penalties. দেখেন এই কোশ্চেনটা একদম এর সাথে সম্পৃক্ত না, এডিশনাল ট্যাক্সের সাথে। এনিবডি এলস অ্যান্সারটা কেউ কেউ বলতে পারবেন কিনা? অ্যান্সারটা বলাই আছে এখানে, যে এখানে নন কমপ্লায়েন্স হয়েছে, তাই না? নন কমপ্লায়েন্স হয়েছে, মান্থলি, রাইট। জি, নন কমপ্লায়েন্স হয়েছে অ্যাকর্ডিং টু ফাইন্যান্স অ্যাক্ট 2023 অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আপনার কোম্পানির যে ট্যাক্স আসবে, যে ট্যাক্স আসবে, ট্যাক্স লায়াবিলিটি, ওইটার আরো অ্যাডিশনাল 50% ট্যাক্স কোম্পানির অন বিহাফ অফ কোম্পানি থেকে পে করতে হবে, অ্যাডিশনাল অ্যামাউন্ট। এইটা এটা একটু মানে গুছায় লিখতে হবে, যেটা বুঝলাম, কারণ কোম্পানির অ্যাকচুয়ালি কত প্রফিট এসছে বা কত ট্যাক্স এসছে এটা কিন্তু কিছু বলা নাই এখানে। না, কিছুই আর বলা নেই। হ্যাঁ, describe from a tax law standpoint the potential consequence Mr. A may face for working without a work permit include potential penalties. এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন প্লিজ, এই জায়গাটা একটু, মানে মিস্টার এ কি ধরনের মানে ইয়ে হতে পারে, মানে পেনাল্টি হতে পারে, এটা একটু পেনাল্টি clear হতে পারে, রাইট। তাহলে আমরা ওইটা ডিসক্রাইব করব যে মিস্টার এ এর কি ধরনের পেনাল্টি হতে পারে। আচ্ছা, XYZ কোম্পানি তো এই যে টাকাটা দিয়েছে এটা তো ডিজেলা হওয়ার কথা, যেহেতু ব্যাংকিং চ্যানেলে দেয়নি, ও রিমিট করতে পারবে না বলে ক্যাশ ডলার পারচেজ করে। এটা একটা আমাদের রুলসে ব্যাংকিং চ্যানেল না দিলে তাকে সেটা এমনিতেও ইসে পড়ে যাবে। প্রথম আমাদের এখানে যেটা এটা তো ধরেন যে আন্ডার সেকশন 19, এই যে 19 এর আন্ডারে আপনাকে এইটুক কথাটা উল্লেখ করে দিতে হবে প্রথমে, যে আন্ডার অ্যাজ পার সেকশন 19 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 বলছে। তাহলে কি বলবেন? এই যে এনি পারসন এমপ্লয়, এইটুক আপনাকে উঠাই দিতে হবে। এনি পারসন এমপ্লয় অ্যান্ড অ্যালাউ এনি ফরেনার টু ওয়ার্ক হিজ বিজনেস আর প্রফেশন উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল of competent authority of government shall be charged additional 50% of the tax bill. এইটুকু আমরা প্রথম কন্ডিশন, যেহেতু সে পারমিট নেন উইদাউট নেসেসারি পারমিট, এইটার কোশ্চেন এইটুকুই শেষ। 50% ট্যাক্স বেড়ে যাবে XYZ কে। 3 মার্ক এখানে একটু গুছাই লিখলে। এখন তার কি কি হ্যাঁ, পেনাল্টি ওইখানে একটু অ্যাড করি নসলাম ভাই, ওইখানে কিন্তু কোম্পানির ট্যাক্স লাইবিলিটি দেওয়া আছে 100 মিলিয়ন, রাইট? এই যে অ্যাসেস, না এটা অ্যাসেসির, ওই যে মিস্টার এর না, XYZ হ্যাজ অ্যাসিস্ট পেবল, এটা XYZ, এটা তো মিস্টার এন না তো। ট্যাক্স দিছে, পেবল দিছে 100 মিলিয়ন, তাহলে আরো 50 কোম্পানি মিলিয়ন চলে, 50 কোম্পানি মিলিয়ন পেনাল্টিটা তো কোম্পানি হবে না, কোম্পানি পে করবে, রাইট? কোম্পানি পে করতে আরো হবে, আরো কোম্পানির 50 উপরে মিলিয়ন দিয়ে XYZ আরো 50 মিলিয়ন পে করবে, এক্স্যাক্টলি। এডিশনাল আরো 50 মিলিয়ন সে পে করবে। এখন পেনাল্টি কি হবে ভাই? নন কমপ্লায়েন্স অফ হয়েছে না, আমার প্রথমটা কি আমাকে পেনাল্টির কথা বলছে? প্রথমটা কি পেনাল্টির কথা বলছে? বলছে আপনার নন কমপ্লায়েন্সের জন্য আপনাকে পেনাল্টিও দিতে হবে। যে বলছে ট্যাক্স ল পার্সপেক্টিভ যে আপনাকে কিছু বলতে হবে না। লিগ্যাল কনসিকুয়েন্স, লিগ্যাল কনসিকুয়েন্স হলো যদি কোনো কোম্পানি মিস্টার এ উইদাউট অবটেনিং দ্য আপনার রিকোয়ার্ড পারমিট ফ্রম দ্য বিডার থেকে যদি না নেয়, তাহলে তাকে কি করতে হবে? সে পেনাল্টি ফেস করবে, ফাইন ফেস করবে, এবং আরও যদি নন কমপ্লায়েন্স অথরিটি থাকে তাহলে আর মোস্ট অফ দ্য কেসে তাকে আর কোনো কাজেই নিতে পারবে না। যদি বিডার পারমিশন না দেয় তাহলে পোটেনশিয়াল এক্সপোজার মিস্টার এক্স নট বিং কি বাংলাদেশি সিটিজেন উইদাউট অ্যাপ্রুভাল, প্রায়র অ্যাপ্রুভাল অফ বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বোর্ড অর কম্পিটিটিভ অথরিটি, সে কি করতে পারবে না?
তাকে নিতেই পারবে না। আরেকটা কনসিকুয়েন্স আছে, এটা 243 নম্বর ধারাই বলছে, বুঝছেন, যে বাংলাদেশ ত্যাগকারী কোনো ব্যক্তি কর পরিশোধের সার্টিফিকেট আবশ্যক। 243 নম্বর ধারায়, সেকশন 243 নম্বর আপনারা দেখে নিন, আয়কর আইন 243-এ বলছে বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি দেশ ত্যাগ করে, তাকে কর পরিশোধের সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। ক্লিয়ার কিনা? এটা এটা যে শেষে যেটা বললেন, এটা কি ওই কেউ যদি কোনো ট্রাভেলে বা ট্যুরে যায়, হ্যাঁ, দেশের বাইরে, সেক্ষেত্রে প্রযোজ্য, নাকি লিভিং মানে ফরএভার, লিভ দ্য কান্ট্রি ফরএভার, মানে যদি কেউ চাকরি নিয়ে ওইখানে পার্মানেন্টলি চলে যায়, সেই ক্ষেত্রে মানে স্পেসিফিক কি বলা আছে আসলে? এমন এমন স্পেসিফিক বলা হয়েছে যে বাংলাদেশ থেকে যে ত্যাগ করবে, উনি তো ফরেনার, উনি আর হ্যাঁ, ফিরে নাও আসতে পারে। মানে বাংলাদেশে আর ফিরে আসবে না, এরকম যদি মনে করা হয়, তাকে অবশ্যই ট্যাক্সের নিতে হবে, কর কমিশন থেকে একটা কর সার্টিফিকেট, কর পরিশোধ সার্টিফিকেট নিতে হবে। সে আর যদি মোস্ট অফ দেখেছে ফরেনার ক্ষেত্রে, সে ফিরে আসুক আর না আসুক, তাকে অবশ্যই কর সার্টিফিকেট নিয়ে তারপর বাংলাদেশ ত্যাগ করতে হবে, ম্যান্ডেটরি এটা। ম্যান্ডেটরি। বাংলাদেশে এটা আপনি এটা আমার এটা মতো ইনশিওর নাগরিক। করবে, জি, এটা ইনশিওর জি, করবে কোন অথরিটি? ট্যাক্স অথরিটি, না, ট্যাক্স অথরিটি তো উপকর জানবে কবে কমিশনার। যে ও চলে যাচ্ছে? উপকর কমিশনার, সেই ক্ষেত্রে বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপকর কমিশনার নিকট হতে এই মর্মে কি করবে, একটা সার্টিফিকেট নিবে, এবং ওই সার্টিফিকেট ছাড়া সে দেশ ত্যাগ করতে পারবে না। ভাই এ তো হলো ওয়ার্ক পারমিট ছাড়াই টুরিস্ট ভিসায় আসছে। তো ওরা এখন ধরবে কি করে? অর্ডারে সে তো কাজ করছে যে সেটাই জানবে না। না, ওটা তো সে তো ট্যুরিস্ট বিষয় আসছে, এটা তো একটা কমপ্লেন্স হয়েছে, ওকে তো ফাইন ধরে দেওয়া উচিত, কিন্তু আপনাকে আরেকটু, এটাই তো বলছি আপনাকে যে আপনাকে আরেকটু যে এটাকে ইমিগ্রেশন ল, বুঝছেন, এই যে মিস্টার এ ইজ ওয়ার্কিং বাংলাদেশ উইদাউট নেসেসারি ওয়ার্ক পারমিট, ইট উইল বি কনসিডার অ্যাজ এ ভায়োলেশন অফ ইমিগ্রেশন ল। ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কেউই জব করতে, ও তো আপনার কি সে ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করতেছে। ক্লিয়ার? আমি একটা ল পড়ানোর জন্য আমি আপনাদের এই এক্সাম্পলটা নিয়ে আসছি, এডিশনাল কোশ্চেন। এবং আরেকটা হলো ওই আপনার 243 নম্বর ধারাটা পড়ে নেবেন, যে বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির কর পরিশোধ সার্টিফিকেট আবশ্যকতা বাধ্যতামূলক, এবং এটা যে এরকম আছে যে সে আর ফিরে আসবে না, বাংলাদেশে আর ফিরে আসবে না, এরকম যদি হয়ে থাকে, আবার ফরেনার ক্ষেত্রে তো এটা অবশ্যই বাধ্যতামূলক, আপনার ট্যাক্স কর পরিশোধ সার্টিফিকেট লাগবে। এরপরে আমরা এটা ইন্ডিভিজুয়াল মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কিভাবে কি হয়। এরপরে আমরা কোম্পানির কিছু দেখব। স্যার এই যে 243-এ, জি, স্যার বলবো, বলেন বলেন। 243-এর ক্লজ 2-এর উপধারা কয়ে বলা আছে, যদি সে এই কমপ্লায়েন্স মেনটেন না করে, তাহলে তার স্যার এই 20,000 যে টাকা জরিমানা। 20,000 টাকা পর্যন্ত জরিমানা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছেই, যে সে কমপ্লায়েন্স যদি না মানে, তাকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা, অবধি তাকে আইনের আশ্রয় নিতে হতে পারে। জি স্যার, তাহলে এখানে যে কোশ্চেনের যে কমপ্লিকেশন যেটা আছে, সেখানে যদি সার্টিফিকেট সে প্রদান করতে না পারে, এবং তাকে এখানে 20,000। বলা হচ্ছে যে যেখানে ওই যে উনি যেটা বলছিল যে এখানে যখন উনি এই ট্রাভেলটা কমপ্লিট করবে এবং হুম। ওই রেসপেক্টিভ এরিয়াতে যে দায়িত্বপ্রাপ্ত থাকবে, সেই কমপ্লায়েন্সটা এনশিওর করবে আর কি, যে আসলে ট্যাক্স সে দিয়েছে কিনা। উপকর কমিশনার থাকবে, আবার আপনার ওই যে যার জি কোনো বিমানে যদি যায়, বিমান জাহাজ এর স্থানে ওই আমার মনে হয় কি নরসিংহ ভাই, এটা বোধহয় ইমিগ্রেশন অফিসই বোধহয় আটকায় দিবে যদি না থাকে, নাকি ইমিগ্রেশন অফিসে আটকায় দিবে। হ্যাঁ, এরকম কিছু।
জি, এই যে ইমিগ্রেশন অফিসের কথা বলা আছে সেকশন 243 ক্লজ 3-এ আচ্ছা। অব্যাহতি সার্টিফিকেট যারা চেক করবে আর কি, হুম, এক হুম। হলো মালিক আর চার্টারার আর কর পরিষদের সার্টিফিকেট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আর কি। রাইট, ওখানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এমন এইভাবে বলা আছে হয়তো বা, দেখেন, ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি, এজেন্ট, কর্মচারী। জি স্যার, ওভাবে বলা আছে। এরপর আমরা আসি ইনকামের। মোটামুটি এটা আপনারা ক্লিয়ার কিনা দেখেন, 5 মার্কের জন্য আমাকে 2টা ল পড়তে হচ্ছে। ওকে, এরপর আমরা কোম্পানির জন্য আপনার কিছু ইনকাম ট্যাক্স ক্লজ 2025-2026 এটা আলাদাভাবে আমি দেখার চেষ্টা করছি। কর্পোরেট ট্যাক্স রেট দেখেন কিছু চেঞ্জ আসছে 25-26, এবং কিছু কন্ডিশন দিয়ে বলতেছে কন্ডিশন যদি ফিল আপ করে থাকে তাহলে 2.5% সে ওয়েবার পাবে, আর কন্ডিশন ফিল আপ না করে থাকলে তার সে 2.5% ওয়েবার পাবে না। যেমন নন লিস্টেড কোম্পানিজ, প্রাইভেট লিমিটেড কোম্পানিজ ইন জেনারেল, এর যদি কন্ডিশন ফিল আপ করে, কন্ডিশন বলতে আমরা কন্ডিশনটা দেখে আসি। অল রিসিভ এবং ইনকাম মাস্ট বি রিসিভ বাই ব্যাংকিং চ্যানেল, সব তাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে হবে, তাহলে 2.5% সে কি পাবে, ওয়েব পাবে। আর যদি ব্যাংকিং চ্যানেলে না আসে তাকে কত দিতে হবে, 27.5%। আরেকটা কন্ডিশন করে আসি, ইন্ডিভিজুয়াল, একদম প্রত্যেকটা ট্রানজাকশন ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন 5 লক্ষ টাকা, এক্সিডিং 5 লক্ষ টাকার উপরে গেলে, এবং রিগার্ডিং এক্সপেন্স ইনভেস্টমেন্ট মাস্ট বি ডান থ্রো ব্যাংকিং চ্যানেল, এবং বার্ষিক এক্সপেন্স অর ইনভেস্টমেন্ট অ্যাবভ 36 লাখ টাকা উপরে গেলেই, অ্যাবভ 36 লাখ মাস্ট বি থ্রো ব্যাংকিং চ্যানেল, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। তাহলে সে 2.5% কি পাবে, 2.5% মওকুফ পাবে। তাহলে আমরা এই যে স্ল্যাবটা দেখতেছি, দেখেন এখানে আহ, বলছে যদি কন্ডিশন মিট করে তাহলে 25%, কন্ডিশন মিট না করলে 27.5%। আবার আরেকটা বলছে যদি লিস্টেড কোম্পানি হয় তার 10%-এর উপরে আইপিও যদি ইস্যু করে থাকে পেইড আপ ক্যাপিটালে, তাহলে 20%। লিস্টেড কোম্পানি, আগেরটা হলো নন লিস্টেড কোম্পানি। আর যদি 10% কম হয়, ও কন্ডিশন মিট করে নেই, 22%, 22.5%। 10% নিচে যদি সে আইপিওতে দেয় লিস্টেড কোম্পানি, তাহলে 22.5%। আর এটা তো 10% নিচে গেছে, তাহলে এটা 25% চলে যাবে। সো এটা আমরা প্রত্যেকটা যখন অ্যাসেসমেন্ট করব, এই আমার পার্সেন্টেজ করে লাগবে। ট্রাস্ট অ্যাসোসিয়েশন পারসন 25%, আর যদি কন্ডিশন মিট না করে, যেমন সব ট্রানজ্যাকশন ব্যাংকিং চ্যানেল না আসলে, তাহলে 27.5%। প্রভিডেন্ট ফান্ড, এখন কোশ্চেন আছে, ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ফান্ডের তহবিলের কোনো রিটার্ন এই অর্থ বছরে আর দিতে হবে না। ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, অ্যাপ্রুভ সুপারভিশন ফান্ড, অ্যাপ্রুভ ফান্ড, এই অর্থ বছরে এটা একটা আছে, ওয়েভ আছে। তো এখন কথা আছে যে যদি আপনার ট্যাক্স রিটার্ন জমা না দিতে হয় তাহলে কি অডিট করতে হবে? এনিবডি এলস? স্যার অডিট তো করতে হয় স্যার, অডিট তো কি প্রতি আলোকে? বছরই করে। স্যার কোম্পানি অ্যাক্টের আলোকে স্যার। না না, লেবার ল আলাদা, লেবার একটা একটা আছে, কোম্পানি একটা আছে যে ফান্ডের অডিট করতে হবে, লেবারে কোথাও যেন এই ফান্ডের অডিট করতে হবে বলছে, তাছাড়া কোথাও বলা নেই। যেহেতু রিটার্ন জমা দিতে হবে না, আমি চাইলেই আমি আর অডিট করাবো না, বাধ্যবাধকতা নেই। রিটার্ন না জমা দিলে বাধ্যবাধকতা হয়, কিন্তু যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্য লেবার লতে বলছে যে আপনাকে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড আপনাকে অডিট করাতে হবে লেবার লতে, তাছাড়া কোথাও বলা নেই। WPF সহ এবং জি, ওই কপি, অডিটেড কপি ওইখানে জমা WPF দেওয়ার সহ কথা বলা। হ্যাঁ, WPF সহ। হ্যাঁ হ্যাঁ। তারপর 1% ওপিসি, 20% যদি কন্ডিশন ফিল আপ করে, ফিল আপ না করে তাহলে 22%, 22.5%। লিস্টেড ব্যাংক, এখানে আর কন্ডিশন, ব্যাংক তো ওর নিজেই ব্যাংকিং চ্যানেল 100%, ওর জন্য অ্যাপ্লিকেবল হবে না।
লিস্টেড ব্যাংক 27.5%, লিস্টেড নন লিস্টেড ব্যাংক 40%, মার্চেন্ট ব্যাংক 37.5%, এবং লিস্টেড মোবাইল ফোন অপারেটর 40%, নন লিস্টেড মোবাইল 35%। এখানে তেমন কোনো চেঞ্জ আসছে না। বাট এখানে সিগারেট কোম্পানিজ এডিশনাল আরো 2.5% ছাড় চার্জ হবে, 45% এবং আরো 2.5%। মানে যারা এই যে সিগারেট খাচ্ছেন তাদের এত দাম বাড়ার আরেকটা কারণ হলো এর পার্সেন্টেজ হলো 47.5% কোম্পানি ট্যাক্স দিতে হবে। কোঅপারেটিভ সোসাইটি 20%, প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনার 15%, মেডিকেল ডেন্টাল কলেজ, প্রাইভেট কলেজ প্রোভাইডিং ইনফরমেশন টেকনোলজি তার 15% আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা এডিশনাল করে গেলাম। কর্পোরেট ট্যাক্স রেট 26-27-এও আপনাকে কি দিয়ে দিছে, তার একটা স্ল্যাব দিয়ে দিছে। দেখেন এই দেখেন 26-27, সেটাও আমি আপনাদের এই যে সেম অ্যাজ এ, বাট প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা একটু এখানে 10% করে দিছে প্রাইভেট কোম্পানির এখানে ট্যাক্স জন্য। রিবেট অফ করে দিছে, জি ট্যাক্স রিবেট থেকে অফ করে দিছে। না, ট্যাক্স লিমিট আছে, আগে তো 15% ছিল। না না না, ওই যে না ট্যাক্সের যে টু কন্ডিশন গুলো, পয়েন্ট কন্ডিশন গুলো কি? 2.5 যে রিবেটটা ছিল কন্ডিশন। ও 2. এই কোনটা কোনটা কথা, ওই যে এটা 2.5%। না 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 না, এই কন্ডিশন আগে ছিল না, যদি অল পেমেন্ট ব্যাংকিং থ্রুতে হয়, রিসিভ করে, তাহলে এই রেট কমবে বাড়বে, ওটার কথা বলছি। ও ওটা তো ওটা আছে। এই দেখেন লিস্টেড কোম্পানি যদি অল টাইপস অফ ইনকাম মাস্ট বি রিসিভ বাই থ্রু ব্যাংকিং চ্যানেল, তাহলে 20%, ব্যাংকিং চ্যানেল না হলে 22.5, এখানে একবারে ঢুকাই দিছে। না, নন লিস্টেডের ক্ষেত্রে নন লিস্টেড ক্ষেত্রে তেমন কিছু নেই, একবারে ওটা 27.5%। মানে আগে যেটা প্রায় 25 আর অপশন ছিল 27.5, ওইটা এখন ফ্ল্যাট 27.5 হয়ে না, যাচ্ছে। 27.5। এই দেখেন আমি মার্ক করে রাখছি। আরেকটা ওপিসি, ওয়ান ম্যান পারসন, এটা আগে কত ছিল, 20% মেবি, না 22%, 20%। এই দেখেন 20%, যদি কন্ডিশন ফিল আপ করে তাহলে, কন্ডিশন ফিল আপ না করে তাহলে 22%, 22.5। এইটা এখন আপনার 27.5 হয়ে যাবে 1% কোম্পানি 26-27-এ। এখানে একটু আপনাদের চেঞ্জটা আসছে, কিছু আপডেট আসছে ডেফিনেশন ক্ষেত্রে, যে ফেয়ার ভ্যালু মার্কেট, ফেয়ার মার্কেট ভ্যালু নিয়ে তারা 2.48-এ কিছু আপডেট নিয়ে আসছে। রেগুলার কেসেসে আপনার রেগুলার যেগুলো আছে, যেগুলো প্রাইস নাই, তখন ডিসিটি ডেপুটি কমিশনার ট্যাক্স রিটেন অ্যাপ্রুভালের মাধ্যমে আপনাকে রেগুলার কেসেসে ফেয়ার ভ্যালু মার্কেট করতে পারবে। ওই যে লিজ অ্যাসেট ফাইন্যান্স, এখানে ডেফিনেশন কিছু চেঞ্জ আসছে, এটা আপনারা একটু দেখে নিন। আমি একটু দ্রুত, আমার স্লাইড অনেক বড়। এরপরে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিবেন, রিটার্ন সাবমিশন ডেট, এইটাই কিছু পরিবর্তন আসছে। দেখেন আপনার, আমি এখানে 3টা ধাপে ভাগ করছি, ইয়ার এন্ডিং, আর্লি, আগে কি ছিল, এখন কি হবে। আগে ছিল জেনারেল রুল 15 ডে অফ 7 মান্থ ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ারের 7ম মাসের 15 দিনে আপনি কি করতে হবে, রিটার্ন জমা দিতে হবে, এবং সেপ্টেম্বরের আগে হতে হবে, 15 সেপ্টেম্বরে কি আগে হতে হবে। এইটা এখন বলছে 15 ডে অফ 9 মান্থ ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। এখন 7 মাস না, এখন কয় মাস, 9 মাস। নয় তাহলে আমাকে বলেন তো, জুন এন্ড হলে তার হবে কবে, কত, মার্চে 15 মার্চে। যদি মার্চ এন্ড হয় তার হবে কি, ডিসেম্বর। এখানে আমি জাস্ট পরবর্তীতে আরো একটু দিয়েছি জুন এন্ড, তাহলে আগে ছিল 15 জানুয়ারির ভিতরে আপনাকে দিতে হবে, এটা 15 মার্চে চলে গেছে। 31 মার্চে আপনার আর কি, 31 মার্চে যেটা ছিল সেটা 15 অক্টোবর ছিল আগে, সেটা চলে যাবে 15 ডিসেম্বরে, 9 মান্থ অফ 15 ডে।
আর 31st সেপ্টেম্বর যেটা, কারণ সেপ্টেম্বরের আগে হতে হবে, এখানে একটা বলছে দেন 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বরের আগে হবে, পরের বছরের 15 সেপ্টেম্বর আগেই হতে হবে আপনাকে কি রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে ডিসেম্বরে যেটা আছে সেটা কোন আপনার 9 মাস পূর্ণ হচ্ছে, 9 মাস হচ্ছে সেপ্টেম্বর, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে ভাই? এনিবডি এলস? ওকে। এরপরে কর্পোরেট ট্যাক্স রিজিউমে আরও কিছু চেঞ্জ আসছে, যে বাংলাদেশ ট্যাক্স ল এবং সার্টেন এক্সপেন্স যেগুলো স্পেশাল ইনকাম, বিজনেস ইনকাম হিসেবে আমাদের বিবেচনা করতে হবে, সেটা আমরা ম্যাপ করার সময় আরও ভালো করে বুঝবো। আমি জাস্ট একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। প্রথম ক্লাস তো জাস্ট পুরোটা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের একটা পুরো ওভারভিউ। আন্ডার কোম্পানি স্পেশাল বিজনেস ইনকাম কাদের বলা হয়? যে সব এক্সপেন্স তার লিমিট থেকে অতিরিক্ত করে এক্সপেন্স করে ফেলছে, ওই সব এক্সপেন্সকে, এক্সেস অ্যামাউন্টকে ট্রিটেড অ্যাজ এ স্পেশাল বিজনেস ইনকাম। আমার একটা লিমিট আছে, যেমন পার্কিউজিট লিমিট 10 লক্ষ থেকে এখন 20 লক্ষ করছে, তো পার্কিউজিট 20 লক্ষ থেকে আবার আপনি 50 লক্ষ খরচ করে ফেলছেন, 50 লক্ষ এক্সপেন্স করছেন, ওই এক্সপেন্স কি হবে? ডিসঅ্যালাউ করে স্পেশাল বিজনেস ইনকামে পরিণত হবে। সো আমরা একটু দেখি, এক্সপেন্স ডিসঅ্যালাউ স্পেশাল বিজনেস এক্সপেন্স, এক্সপেন্স ডিসঅ্যালাউ রেগুলার বিজনেস এক্সপেন্স। যেমন ইম্পায়ারমেন্ট লসেস আপনার রেগুলার বিজনেস এক্সপেন্স, এটা ডিসঅ্যালাউ, কখনোই এনবিআর আপনার ইম্পায়ারমেন্ট লস অ্যাকসেপ্ট করবে না। তারপরে যে আইএফআরএস 16 লিজের যে একটা আছে না, লিজ অ্যাসেট ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট, এটা কখনোই সে রেগুলার বিজনেস আপনার এটা অ্যালাউ করবে না। এটা রেগুলার বিজনেস ইনকামের মধ্যে এটা আপনাকে ঢুকাই দিবে এই দুইটা। তো ইম্প্যাক্ট কি? এটা একটা নেগেটিভ সেন্সেস, নেগেটিভ সেন্সেস। ইট শ্যাল বি ইনক্রিজ দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট অ্যান্ড পার্টিকুলারলি ফর এক্সাম্পটেড লস মেকিং কোম্পানি। এটা একটা নেগেটিভ চেঞ্জেস। এরপর আমরা আইটেমগুলো একটু দেখে নিই, যে স্পেশাল বিজনেস ইনকাম নিউ এডিশন, একদম নিউ, এটা এই অর্থ বছরে এডিশন করা হয়েছে। আইটেমস টু বি কনসিডার অ্যাজ এ স্পেশাল বিজনেস ইনকাম নিউ এডিশনের মধ্যে এনি কমিশন পেইড, যদি আপনার স্পন্সর শেয়ার হোল্ডার, ডিরেক্টর আর শেয়ার হোল্ডার, প্লেসমেন্ট অফ দ্য শেয়ার হোল্ডার, তাদেরকে কোনো কমিশন যদি অথবা ডিসকাউন্ট কোম্পানি দিয়ে থাকে, সেটাও স্পেশাল ইনকামে কি হবে? কনসিডার করতে হবে। আইটেম টু বি কনসিডার অ্যাজ এ স্পেশাল ইনকাম। অ্যালাউয়েবল পারকিউজিট যেটা ইনক্রিজ করেছে 10 লাখ থেকে 20 লাখ, এর উপরে যদি আপনি পারকিউজিট অ্যালাউ করে থাকেন, সেটাও স্পেশাল ইনকামে কি করতে হবে? আপনাকে অ্যাড করে দিতে হবে। অ্যালাউয়েবল লিমিট ফর রয়্যালিটি, তারপরে লাইসেন্স ফিস, টেকনিক্যাল সার্ভিস ফিস, টেকনিক্যাল নো হাউ নো ফিস, দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আদার 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 যা থাকলে এখানে বলছে ইউজিং ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট কি? আপনার গুডউইল, তারপরে প্যাটেন্ট, লাইসেন্স, এইগুলোর উপরে যদি আপনার অ্যাক্সেস হয়ে যায়, এটার একটা লিমিট দেওয়া আছে 6% অফ বিজনেস টার্নওভার, বিজনেস টার্নওভারের 6%, এটা যদি হয়ে যায় 7%, 8%, 2% হলো আপনার বিজনেস ইনকামে পরিণত হবে, এবং 15% নেট প্রফিট ইন অডিটেড অ্যাকাউন্ট, অডিটেড অ্যাকাউন্টের 15%। এইটা দুটার বেশি যদি বেশি হয়ে যায়, তাহলে আপনাকে এই দুটার মধ্যে কোন যেটা ছোট সেটাই আপনার লিমিট, এর চেয়ে বেশি হলে এটা বিজনেস ইনকামে পরিণত হয়ে যাবে। আর একটা কি বলছে, এটা একদম নতুন এডিশন, এই 25-এর ফাইন্যান্স অ্যাক্টে এটা এডিশন করা হয়েছে। ট্যাক্স ল ডিসকারেজ করতেছে নন ব্যাংকিং পেমেন্ট মেথড। যদি নন ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করে থাকেন এবং 50% অফ দ্য পেমেন্ট ইজ মেড নন ব্যাংকিং মেথড, তার 25%, 50%-এর 25% হবে আমার স্পেশাল বিজনেস ইনকাম। এনিবডি এলস? কারো কোনো কোশ্চেন আছে কিনা এই আইটেমে? বিকাশ নগরে যদি পেমেন্ট করে তাহলে বিকাশ নগদ কি ব্যাংকিং? এটা তো ওয়ালেট। ব্যাংকিং না। বিকাশ নগদ নিয়ে আপনার এটাকে ব্যাংকিং হিসে হবে না।
বুঝতে পারছেন? বিকাশ, নগদ, ব্যাংকিং না। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ডিডাক্ট অ্যালাউ রেগুলার বিজনেস ইনকাম। রেগুলার বিজনেস ইনকাম স্যার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনকার্ড আর পেইড বোথ বিজনেস পারপাস অ্যান্ড এমপ্লয়েজ উইল বি আপনার অ্যালাউয়েবল ডিডাকশনস। এরপর আসেন স্যার কিছু একটু চেঞ্জ। একটা জিনিস একটু জানার ছিল, জিজ্ঞেস করা যাবে স্যার? জি, জি, জি বলেন। স্যার ওই যে আপনার সার্চার্জেস যেটা বলছিলেন যে জি। অ্যাসেসমেন্ট ইয়ার এখন তো চলতেছে 25-26 থেকে ওই যে ম্যাথটা আপনি করযোগ্য আয়ের উপর হবে। দেখাইলেন আর কি। জি জি, হুম। করযোগ্য আয়ের উপরে এইটা কত নম্বর সেকশনে বলা আছে এটা? এটা নতুন পরিপত্রে আপনাকে পাবেন। সেকশনটা আচ্ছা এটা তো আপনার হ্যাঁ? জি বলেন। আচ্ছা ঠিক আছে, পরিপত্রে পাওয়া যাবে এটা? পরিপত্রে পাওয়া যাবে, হ্যাঁ। না, এটা আমার কাছে নতুন বইই আছে, লাল বাহাদুর শাস্ত্রী। আমি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এই জন্য। আচ্ছা, আচ্ছা আমি যেহেতু কোশ্চেন করলেন আমি পরিপত্র ডাউনলোড করে রাখছি যেটা না, আপনাদের আমার কাছেও আছে স্যার, আমার অফিসে আছে আর কি। আমিও স্যার এটা মানে ইয়ে করছিলাম আর কি, আমিও গাইডলাইন তৈরি করছিলাম, কিন্তু কোন কোন কোথায় আছে এটা দেখতে হবে আর কি স্যার, সেই জন্য আর কি। না ভালো কোশ্চেন করছেন এটা আমি যেহেতু আমার কাছে আছে আমি আপনাকে দেখাতে তো সুবিধা। না, আমার কাছে আছে কিন্তু হাতে নাই, আমার অফিসে প্রিন্ট দেওয়া আছে আর কি। 2 এই দেখেন আমি যেটা আপনাদের পড়ালাম এক্সাম্পল এটা পরিপত্র থেকেই নিয়ে আমি পড়াইছি। এই যে 2026-27 কর বর্ষ হতে করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে এবং পরিগণিত করে করের উপর সারচার্জ প্রদান করতে হবে। তার মানে যে 2,96,250 টাকার উপর 10% হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এরপরে চেঞ্জেস ট্যাক্স রিটার্ন এবং অ্যাসেসমেন্টে কি কি চেঞ্জেস আসতেছে আমরা এন্টিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকসেপ্ট ম্যান্ডেটরি ফর্ম ম্যান্ডেটরি ইনকাম ট্যাক্স ফিলিং যেগুলো ট্যাক্স ফাইল করতে হবে না ম্যান্ডেটরি না তার প্রথমটাই হলো ফান্ড প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড আপনার এটাকে ট্যাক্স ফাইল করতে হবে না অরফানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনে ট্যাক্স ফাইল করতে হবে না গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ক্যান্টনমেন্ট বোর্ড এইগুলোকে ট্যাক্স ফাইল করতে হবে না নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল উইথ ফিক্স বেসড ইন বাংলাদেশ ট্যাক্স ফাইল করতে হবে না নো ফিক্স তার কোনো ফিক্স বেস যদি না থাকে নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল তার কোনো ট্যাক্স পে করতে হবে না এবং নন রেসিডেন্ট এন্টিটি উইথ নো পার্মানেন্ট এস্টাবলিশড ইন বাংলাদেশ তাদের কোনো পার্মানেন্ট এস্টাবলিশ নেই তাহলে ট্যাক্স ফাইল করতে হবে না বাট লিয়াজো অফিসে মেনটেন করতেছে একটা ফরেন কোম্পানি তাকে অবশ্যই ট্যাক্স ফাইল মেনটেন করতে হবে যার পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বাংলাদেশে আছে তাকে অবশ্যই ট্যাক্স ফাইল মেনটেন করতে হবে কাদের কাদের জন্য ট্যাক্স স্বায়ত্তশাসিত ফাইল কোম্পানি, জি স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো ট্যাক্স ফাইল করতে হবে না। করতে হবে না গভর্নমেন্ট এন্টিস একটা বলছি এই দেখেন গভর্নমেন্ট এন্টিস এগুলোতে ট্যাক্স ফাইল করতে হবে না আইসিবির কি ট্যাক্স ফাইল করতে হবে না, আইসিবি তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সাহিত্য বলছেন শুনে দেখতে হবে ট্যাক্স ফাইল করে কিনা ওই অটোনোমাস তো এখানে লেখা নাই, আপনার এই লিস্টে তো নাই অটোনোমাস বডি। অটোনমাস নাই না, তো গভর্নমেন্ট অটোনোমাস আইসিবি তো এন্টিটিস অটোনোমাস না। আইসিবি অটোনমাস গভর্নমেন্ট এন্টিটিস অবশ্যই ট্যাক্স ফাইল করার কথা আপনার গভর্নমেন্ট একদম ফুল গভর্নমেন্ট যেমন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ক্যান্টনমেন্ট বোর্ড একদম ফুল গভর্নমেন্ট অর্গানাইজেশন সে অটোনমাস বডি তো এখানে কিছু বলা নেই তার মানে অটোনমাস বডি আপনাকে করতে হবে রিকোয়ারমেন্ট অফ দ্য অডিট রিপোর্ট অ্যান্ড উইথ ট্যাক্স রিটার্ন কোন কোন ট্যাক্স রিটার্নে আপনার দিতে হবে একদম পার্মানেন্টারি যেমন কোম্পানি আপনার রিকোয়ার্ড
ফার্ম, ট্রাস্ট, অ্যাসোসিয়েশন অফ ফার্ম, ফাউন্ডেশন, সোসাইটি, কর্পোরেশন, সোসাইটি রিকোয়ার্ড ইফ গ্রোস রিসিভ যদি ৫০ মানে ৫ মিলিয়ন, ৫ মিলিয়নের মানে কি 50 মিলিয়ন 50 মিলিয়ন, অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা হচ্ছে 5 কোটি। ৫ কোটি, ৫ কোটি জি। টাকা যদি তার গ্রস কি রিসিভড হয়ে যায়, গ্রস রিসিভ ৫ কোটি, তাহলেই আপনাকে ট্যাক্স করতে, ট্যাক্স রিটার্নও দিতে হবে, অডিট রিপোর্টও করতে হবে। অনেকে তো ওই যে আহ, আপনার পাই ফাইল না হলে অডিট করায় না, কিন্তু আপনার ৫ কোটি টাকা যদি খরচ রিসিভ হয় প্রত্যেকের অডিট করাতে হবে। কোম্পানি তো বাধ্যতামূলক। ফান্ডের ক্ষেত্রে এইবার আসছে তার কোনো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না। আর দ্য নিউট্রাল পারসন নট রিকোয়ার্ড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি নট রিকোয়ার্ড, প্রি আপনার প্রি এডুকেশন প্রাইমারি এডুকেশনে আপনার যদি হ্যাভিং নো ইংলিশ মিডিয়াম সার্কুল কারিকুলাম না থাকে, ইংলিশ মিডিয়াম কারিকুলাম থাকলে গুলো আবার রিকোয়ার্ড, বাট ইংলিশ মিডিয়াম কারিকুলাম যাদের নাই, প্রাইমারি প্রি প্রাইমারি এডুকেশন ইনস্টিটিউশন, তাদেরকে লাগবে না, বাট ইংলিশ মিডিয়াম কারিকুলাম যারা আছে তাদের লাগবে, আদার এডুকেশন ইনস্টিটিউশনে এটা লাগবে। ট্যাক্স, আচ্ছা আরেকটা বিষয়, প্রত্যেকে ক্লাস শেষ করার পর আপনাদের মেল আইডিটা দিয়ে দিবেন, কারণ এই ভিডিওটা আমি মেলে দিতে পারবো, ওই ইসে দিতে পারবো না, ঠিক আছে? ট্যাক্স রিটার্ন ফিলিং রিকোয়ারমেন্ট যেগুলো চেঞ্জ আসছে সেগুলো তো আমি বললাম যে আপনার সেলফ অ্যাসেসমেন্ট কোনগুলো, আপনি সেলফ অ্যাসেসমেন্টে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন, কি তার ক্রাইটেরিয়া কি কি, ট্যাক্স অ্যাসেসমেন্ট সেলফ অ্যাসেসমেন্টে কি কি ক্রাইটেরিয়া আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। তার মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিটেড উইথিন টাইম লাইনের মধ্যে যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন তাহলে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। ট্যাক্স রিটার্ন সাবমিটেড উইথিন রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার উইথ ইন্টারেস্ট, তাও সেলফ অ্যাসেসমেন্টে করতে পারবেন। যদি আফটার এন্ড অফ দ্য রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আপনার রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের পরে যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন তাহলে নর্মাল অ্যাসেসমেন্টটা আপনাকে সাবমিট করতে হবে। এরপরে দেখেন ট্যাক্স রিটার্ন হ্যাজ নট বিন ফিল আফটার নোটিসের পরে যদি আপনার সাবমিট না করতে পারেন, ফ্রম দ্য ট্যাক্স অথরিটি ফর রিটার্ন সাবমিশন ট্যাক্স অ্যাভয়েডেন্স নো রিটার্ন সাবমিট ইজ অ্যালাউড, এখন ওইটাকে অ্যালাউড করবে না। ট্যাক্স রিটার্ন হ্যাজ নট বিন ফাইল্ড ইভেন আফটার নোটিস ফ্রম দ্য ট্যাক্স অথরিটি, ট্যাক্স অথরিটি থেকে নোটিস পায় তারপর আপনি ট্যাক্স রিটার্ন, এটাকে আপনাকে অ্যালাউ করবে না, আপনাকে পেনাল্টি দিতে হবে, তারা পেনাল্টি করে দিবে। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? এনিবডি ইলস? আচ্ছা, নাই, ধরে নিয়ে নাই। আচ্ছা, ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এক্সাম্পশনস, আমরা এটা এসআরও যেগুলো আছে স্টেটের রেগুলেটরি অর্ডার, সেগুলো আপনাদের যখন ম্যাথ করাবো, কোম্পানি অ্যাসেসমেন্ট যখন করাবো তখন আরো ভালো করে আপনাদের আমি প্রত্যেকটা ম্যাথে যখন যাব তখন আপনাদের সেকশন পাশে থাকবে, ধরে ধরে আমি ওটা আপনাদের পড়াবো, ধারাগুলো যাতে আপনাদের মাথায় থাকে। এগুলো যেমন আপনার এক্সামটা রিনিউয়াল এনার্জি 10 বছরে, এই যে হলিডে প্যাকেজ এক্সামশন অ্যালাউড ফর 10 ইয়ার্স, তারপর হোম অ্যাপ্লায়েন্স, এই যে এসআরও টোকেন, এসআরও যেটা এসআরও টোকেন বলতেছি, স্টোরি রেগুলেটরি অর্ডার 167, এটার যে আপনার ফর ট্যাক্স এক্সামটেড ফ্রম বিজনেস ম্যানুফ্যাকচার হোম অ্যাপ্লায়েন্স ইনক্লুডিং রাইস কুকার, গ্যাস কুকার, এগুলো আবার ট্যাক্স এক্সামটেড। তারপরে রিডিউস ট্যাক্স রেট যেমন ইন্ডাস্ট্রি পরে ফ্রিজার, রেফ্রিজার, মোটরসাইকেল, এয়ার কন্ডিশন, তারপরে কোম্পানি, এটা ট্যাক্স অফ দ্য 20% ফ্রম দ্য ইনকাম ফ্রম প্রোডাকশনস অফ ইকুইপমেন্ট। হাইটেক পার্কের জন্য একটা এসআরও আছে 2025-এ, এসআরও 245, এটার জন্য আবার আপনার ট্যাক্স এক্সামটেড আছে 100%, ফুললি 100%। আবার ওই প্রথম 7 বছর তার জন্য 100% হাইটেক পার্ক, এবং পরবর্তীতে 3 বছর হলো 70%।
তারপরে ইকোনমিক জোনে যদি কোনো করে তাহলে ট্যাক্স এক্সাম্পটেড ৩ বছর, মানে ইকোনমিক জোনে যদি করে থাকে তার ট্যাক্স এক্সাম্পটেড ফুল ইনকাম ট্যাক্স এক্সাম্পটেড ফর ফার্স্ট 3 ইয়ার্স এবং ট্যাক্স এক্সাম্পটেড 80%, এটার একটা স্ল্যাব এখানে আছে। ইম্প্যাক্টটা আমরা বললাম না, পরে এটাই করবে। রিডিউস ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স রেটের মধ্যে কিছু রিডিউস ট্যাক্স রেট আছে, যেমন ট্যাক্সেস অ্যামেন্ডমেন্ট রিটার্ন টু বিজনেস উইথ রিডিউস ট্যাক্স ইফ এসএসসি অ্যাভেল দ্য বেনিফিট অর রিডিউস ট্যাক্স রেট ফাইল্ড অ্যামেন্ডমেন্ট রিটার্ন দ্য হায়ার রেট। এখানে কিছু রিডিউস অ্যাডভান্স ট্যাক্স রেট নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করি। ওই যে আপনার কাদের কাদের অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। Taxpayer যদি must pay advance tax if their annual income for the current year is likely to exceed 6 লাখ টাকা। 6 লাখ টাকার কারেন্ট ইনকামের উদ্দেশ যদি হয় অ্যানুয়াল ইনকাম, তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্স তাকে পেইড করতে হবে। এবং প্রোভাইড দ্যাট ক্যাপিটাল গেইন এর মধ্যে থাকবে না, ক্যাপিটাল গেইন ওয়ান টাইপ অফ ইনকাম শ্যাল নট বি কনসিডার ফর দিস থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ডের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স থাকবে না। 6 লাখের উদ্দেশ্যে যদি আপনি কি করেন, কারেন্ট ইয়ারে আপনার ইনকাম অ্যানুয়াল ইনকাম হয়। আবার অ্যাডভান্স ট্যাক্স ফর সিগারেট ম্যানুফ্যাকচার্ড হ্যাজ ইনক্রিজ ফর 3% to 5% পার নেট সেল অফ এভরি মান্থ। 3% থেকে 5%-এর উপরে যদি ইনক্রিজ করে ফেলে তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স পেইড করতে হবে। এবং এক্সক্লুডিং ভ্যাট এবং এসটিডি, গ্রোথ সেলার্স যে সেলটা আপনি কাউন্ট করবেন সেটা ভ্যাট এবং এসটি সাপ্লিমেন্টারি ডিউটি বাদ। স্পট অ্যাসেসমেন্ট বলছে, স্পট অ্যাসেসমেন্ট এইবার কোম্পানির জন্য এক্সক্লুডেড করা হয়েছে, কোনো স্পট অ্যাসেসমেন্ট নাই। মাইক্রো ক্রেডিট বিজনেসের জন্য একটু নতুনভাবে চেঞ্জ আসছে, যা সার্ভিস ইনকাম, চার্জেস, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। আমি এইবার পরিপত্রে যতগুলো চেঞ্জ আসছে সেগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করতেছি। আগামী ক্লাস থেকে আমরা ম্যাথে সরে যাব সরাসরি। যত চেঞ্জ আসছে আমি জাস্ট অ্যাট এ গ্ল্যান্সে নিয়ে আসছি এবং আপনাদের সাথে এটা আলোচনা করতেছি। সার্ভিস চার্জেস, ইন্টারেস্ট ফি, যেমন মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস, ডাবল ট্যাক্স অ্যাভয়েড এগ্রিমেন্টে মিনিমাম ট্যাক্সের এখন আমরা খুব ইম্পর্টেন্ট কোম্পানির জন্য যে মিনিমাম ট্যাক্স, এটার ব্যাপক পরিবর্তন আসছে। মিনিমাম ট্যাক্স আগে কত ছিল কোম্পানির জন্য? 0.6%। আদার কেসেস যেমন কার্বোনেটেড বেভারেজ 3%, আগেও ছিল এরকম 3%, সুইট অ্যান্ড বেভারেজ 3%, টোবাকো ম্যানুফ্যাকচার 3%, ম্যানুফ্যাকচার অপারেটর মানে মোবাইল ফোন অপারেটর আগে ছিল 2%, এখন 1.5% মিনিমাম ট্যাক্সের দিছে। জেনারেল ট্যাক্স পরে টোবাকো ম্যানুফ্যাকচার এই দেখেন এখন 1%। এবং আদার কেসের মধ্যে আমাদের কোম্পানি পড়ে যাবে, আদার কেস হলো 1%, আগে ছিল 6.6%। সো আপনারা দেখছেন, এইটা নিয়ে আমি এখন একটু কয়েকটা 2-3টা ম্যাথ আপনাদের সাথে শেয়ার করব মিনিমাম ট্যাক্স নিয়ে। চলেন শুরু করে যাক। আমরা মিনিমাম ট্যাক্সের একটা ম্যাথ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই যে আমার মিনিমাম ট্যাক্স করলে এখন অ্যাডজাস্টেড হবে, পরবর্তীতে যদি আমি পরবর্তী বছরগুলো অ্যাডজাস্ট হবে। আপনারা একটু এই মিনিমাম ট্যাক্সের ম্যাথটা একটু করেন তো, পারেন কিনা? এনিবডি এলস? আমি না করলে তো আমার কাছে করা আছেই, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি করে রাখছি শেয়ার করার জন্য। জাস্ট আপনারা একটু মাথায় একটু খাটান যে আমার ট্যাক্স লায়াবিলিটি কত হবে, অ্যাডজাস্টমেন্ট এআইটি কত হবে, আমার এখানে কারেন্ট ট্যাক্স অডিটেড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট রেগুলার এবং লস মেকিং এন্ট্রিজ কত হবে, একটু যদি 5 মিনিট একটু দেখেন। এখন সবার ক্ষেত্রে কোম্পানির মিনিমাম ট্যাক্স আপনার 0.6%। এই যে 1%, আগে ছিল 0.6%, এখন 1%। তাহলে ম্যাথটা একটু দেখেন পারেন কিনা, না পারলে আমি করে দিব।
আমি আবার একটু আপনাদের সাথে রেভিনিউ টার্নওভার 10,000 প্রথম ইয়ার, দ্বিতীয় ইয়ারে 12,000, তৃতীয় ইয়ারে 15,000। ট্যাক্সেবল ইনকাম 1,000, 1500, 2,000। রেগুলার ট্যাক্স রেট 20% ধরছি, 20% হলে 200, 300, 500। মিনিমাম ট্যাক্স মানে টিডিএস যেটা কাস্টমারকে দিছি 500, 100, 250। আর মিনিমাম ট্যাক্স 1% অফ টার্নওভার, আপনার 1% অফ টার্নওভার হলো 100, 120, 150। তাহলে আমার ট্যাক্স লায়াবিলিটি কত হবে বলেন? আমি এটা স্যার এখানে ইয়ার ওয়ানে হবে Liability হবে 500 হবে প্রথমটা। প্রথম ইয়ারে 500। ওকে, জি। পরের ইয়ারে ওই যে হইতে পারি হায়ার 300। বুঝতে পারি স্যার। জি 300 300, হবে। পরেরটাতে হবে 500। 500। জি। সবাই বুঝছেন? রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স না বুঝতে স্যার পারি বলেন না স্যার। হ্যাঁ। বলছি স্যার প্রথমটা বলা হয়েছে যে এখানে আমার রেগুলার রেগুলার ট্যাক্স ট্যাক্স আছে কত? স্যার 200। 200। 200 স্যার। মিনিমাম ট্যাক্স মিনিমাম আছে কত? ট্যাক্স 500। তাহলে বুঝতে 500 পারি স্যার জি স্যার। 500 দ্বিতীয় বছরে। অ্যাকচুয়ালি আমি একটু অ্যাড করি এখানে রুস্তম ভাই। জি আমি জি। ওই যে যদিও আমরা বলতেছি সেকেন্ড যে আইটেমটা আছে ট্যাক্সের মিনিমাম ট্যাক্স টিডিএস বাই কাস্টমার, মানে হুম ট্যাক্স ডিডাকশনের সোর্স যেটা আর কি। মানে আমি হুম যদি একটু গার্মেন্টস দিয়ে বলি সেক্ষেত্রে গার্মেন্টস এর যদি ট্যাক্সটা ওই যে রেগুলার ট্যাক্স যেটা 200 টাকা আসছে ফার্স্ট ইয়ারে, আর হুম ব্যাংক যখন এক্সপোর্টটা রিয়েলাইজ করেছে ওইটা 500 টাকা কেটে রাখছে, 1% হারেই কাটছে, এখন এই রেটটা আছে। আর নিচের যেটা 3 নাম্বার এটা হচ্ছে 1% অফ টার্ন ওভার, মানে ওই যে যেটা একটু আগে আপনি বললেন যে আগে 0.6 ছিল এখন হচ্ছে 1%। তো ট্যাক্সের 1%। প্রভিশনটা হচ্ছে এরকম যে আমার রেগুলার ট্যাক্স, মিনিমাম ট্যাক্স বা টিডিএস এর সোর্স অথবা মিনিমাম ট্যাক্স, এই তিনটার মধ্যে যেটা বড় হুইচ এভার ইজ হায়ার সেটা হচ্ছে আমার ট্যাক্স লাইবিলিটি। তো এখানে হচ্ছে 500 হচ্ছে আমার বড়, এখানে 500 হচ্ছে কি আমার ট্যাক্স লাইবিলিটি ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 300, থার্ড ইয়ারে 500। এই হচ্ছে লজিক। আর এটা হলো আপনার ট্যাক্স লায়াবিলিটি। জি। এরপর আসছে অ্যাডজাস্টমেন্ট এআইটি। এআইটি কাটছি কত প্রত্যেক জায়গায়? 500, 100, 280। 500, এই যে এই কলামে, এই দেখেন 3 নম্বরে 500, জি। 200 আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। 500, হুম। 100, 280। এরপর আমি এক্সেস অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ট্যাক্স। প্রথম বছরে তো আমার কোনো এক্সেস ট্যাক্স নাই, আমার এখানে হুম। নীল। আমি গভর্নমেন্টে কত দিব? গভর্নমেন্টে দিব না, কারণ অলরেডি আমি দিয়ে ফেলছি 500 টাকা। জি। অলরেডি আমি দিয়ে ফেলছি 500 টাকা। তাহলে আমি আপনার অলরেডি 500 টাকা দিয়ে ফেলছি, আমি দিব না। তাহলে গভর্নমেন্ট খাতায় কোনো টাকা দিলাম না। এক্সেস ট্যাক্স পেজ টু ক্রেডিট ফরওয়ার্ড, কত টাকা আমি পরিশোধ করছি বলেন তো ভাই? আমার রেগুলার ট্যাক্স কত ছিল? এটা 200 রেগুলার টাকা স্যার। 200, 300 টাকা আমি 200 ছিল, এক্সেস। 200। কিন্তু আমি মিনিমাম ট্যাক্স পরিশোধ করে ফেলছি 500। তাহলে আমি এক্সেস দিলাম কত? 300। 300। 300 টাকা। 300 আমি দিয়ে ফেলছি। এইটাকে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ এইবার রাখছে। এই 300 অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ কি রাখছে? দ্বিতীয় বছর আসেন। তৃতীয় বছর আমার রেগুলার ট্যাক্স কত বলেন তো? 300। 300। আমি টিডিএস দিছি কত? 100। 100 টাকা স্যার। 100। আমি এখানে ধরেন যে আমার রেগুলার ট্যাক্স 300, টিডিএস দিছি কত? 100, 100 তাই না? জি। আমি এই যে এখানে তো 300 টাকা অতিরিক্ত দিয়ে আসছি, মিনিমাম ট্যাক্সের 300 টাকা অতিরিক্ত দিয়ে আসছি। তাহলে আমার এই 300 টাকা অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? জি। তাহলে এখানে দেখেন 300 টাকা আমার রেগুলার ট্যাক্স, আমি অলরেডি টিডিএস দিয়ে আসছি 100, বাকি থাকলো কত? 200। 200 200 কিনা? জি। কিন্তু আমার বলতেছে টার্ন ওভার মিনিমাম ট্যাক্স 1% হলে 120 টাকা। 120 20 টাকা। টাকা।
তাহলে আমি অলরেডি আমার 300 টাকা অতিরিক্ত দিচ্ছি, বাট বলতেছে আপনি মিনিমাম ট্যাক্স 120 টাকার বেশি, আপনার মিনিমাম, একদম মিনিমাম ট্যাক্স 120 টাকা। তাহলে এই মিনিমাম ট্যাক্সটা আপনাকে এখান থেকে বাদ দিয়ে এই 180 টাকা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট এক্সেস ট্যাক্স, এখানে 180 অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। বুঝছেন কিনা? না স্যার, বিষয়টা বুঝিনি স্যার, আরেকবার বলুন। আচ্ছা, বুঝানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা, ধরেন এই যে এটা ট্যাক্স লায়াবিলিটি প্রথম বছরে 500, প্রথম বছরে হিসাব করলাম, এই পাশে দিয়ে দিই, ট্যাক্স লায়াবিলিটি 500। আমার এআইটি এর ছিল 500, দেখেন কাস্টমারকে আমি 500 দিছি, আমার 500। এক্সেস অ্যাডজাস্টমেন্ট অফ এক্সেস ট্যাক্স এর নাই, কারণ পরবর্তী বছরে কোনো নাই। এক্সেস ট্যাক্স 0, কিছুই নাই। গভর্নমেন্টে এখন আমি আর কোনো ট্যাক্স দিব না, কারণ আমি এই যে এটা ট্যাক্স পেইড এই বছর আমি কোনো টাকা তাকে দিব না, কারণ অলরেডি আমি 500 টাকায় টিডিএস দিয়ে দিছি। আমি অ্যাডজাস্টমেন্ট, আমার এক্সেস যে ট্যাক্সটা আছে, আমার রেগুলার ট্যাক্স কত হবে? রেগুলার 200 টাকা, আমি দিয়ে ফেলছি 500 টাকা, তাহলে আমার 300 টাকা এক্সেস রয়ে গেছে না? এক্সেস ট্যাক্স পেইড আছে 300 টাকা। এইটা ক্লিয়ার কিনা? জি স্যার। এটা ক্লিয়ার, তাই না? এরপর বলতেছে তাহলে পরের বছরে দেখেন রেগুলার ট্যাক্স হলো কত? 300। তাহলে আমি 300 বসাই দিলাম। আমি টিডিএস পেইড করছি কত? 100 বসাই দিলাম। আমার তো অলরেডি 300 টাকা এক্সেস পরিশোধ করা আছে। এক্সেস পরিশোধ করে, এই এক্সেস কি মিনিমাম ট্যাক্স না? ফাইনাল সেটেলমেন্ট টিডিএস এ পরিশোধ করছে না? এটাতে এই বছরে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি ফুল অ্যাডজাস্ট করতে পারবো না, আমার এই যে মিনিমাম ট্যাক্স 120, এই 120 বাদ দিয়ে আমাকে 180 টাকা অ্যাডজাস্ট করতে পারবো আমি। 300 টাকা থেকে 180 অ্যাডজাস্ট করতে পারবো। মানে দাঁড়ালো তাহলে যে দেখেন, আমার যদি কোনো এক্সেস ট্যাক্স থাকে, জি, সেক্ষেত্রে নেক্সট ইয়ারে যে মিনিমাম ট্যাক্সটা থাকবে ওইটা মিনিমাম বাদ ট্যাক্স, দেওয়ার পরে বাকিটুকু অ্যামাউন্ট আমি অ্যাডজাস্ট করতে পারবো। ধরেন এই যে মিনিমাম ট্যাক্স 100 টাকা টিডিএস, জি, জি। 300 থেকে 100 বাদ দিলে থাকে কত? 200 না? হ্যাঁ, কিন্তু আমার 1% মিনিমাম ট্যাক্স করে আমার আসতেছে কত? 120। 120। তাহলে আমি 200 হ্যাঁ, টাকা করতে পারবো 300-র মধ্যে। আমি 300-র মধ্যে, এই যে দেখেন, এই 300-র মধ্যে আমি 120-কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার হুম, আলটিমেটলি আমি অ্যাডজাস্ট করতে পারবো এই বছরে 180। 180। জি। 180 দিলেও তো তাও হচ্ছে না, 300 পরিশোধ করতে হবে আমাকে। তাহলে গভর্নমেন্টে পেইড করতে হবে কত এখন? 20 টাকা। আরো 20 টাকা, হ্যাঁ। তাহলে এই যে 180 থেকে গেল, তাহলে আমার 300-র মধ্যে আমি 180 অ্যাডজাস্ট নিলাম, আরো 120 টাকা পরের বছরের জন্য কি থেকে গেল ভাই? অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থেকে গেল। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? মিনিমাম ট্যাক্স অ্যাডজাস্ট হবে মিনিমাম ট্যাক্সের সাথে, তাই তো? মিনিমাম ট্যাক্সের সাথে। হ্যাঁ। এরপরেরটা বলেন, 500-র মধ্যে রেগুলার ট্যাক্স 500, মিনিমাম ট্যাক্স টিডিএস দিচ্ছে 280, তাহলে এটা কত হবে? ট্যাক্স লায়াবিলিটি 500। জি। টিডিএস কত দিছে? এআইটি 280। 200। হ্যাঁ। তাহলে আমার তো মোট 300 এক্সেস দিয়া,
তাহলে বাদ বাকি থাকলো কত? 120। 120 এই 120 120 আবার অ্যাডজাস্টেড। তাহলে আগের 300 থাকলো। এই 120 দিয়েও আমার কি 500 পড়ে? 500 পড়ে না, 400 হয়। তাহলে আমাকে গভর্নমেন্টে আরো 100 টাকা পে করতে হবে, পরবর্তীতে জিরো। স্যার এইখানে কি মিনিমাম ট্যাক্সটা কনসিডার করলাম না স্যার? ওই যে টার্নওভারের উপরে যে ট্যাক্সটা, যেটা আমরা মিনিমাম ট্যাক্স বলতেছি 150 স্যার। এই যে 150 কেন কনসিডার করলাম না? এআইটি আমি দিয়ে দিছি অলরেডি 100। এই দেখেন আমি টোটাল এই তিনটা মিলিয়ে আমার হায়ার এবার কোনটা? 500। 500 দিয়ে দিলাম। এর ভিতর আমি এআইটি দিছি কত? 280। 280, জি স্যার। 280। তাহলে আমার এআইটি 280, কিন্তু আমার এক্সেস অলরেডি আমি 180 পরিশোধ অ্যাডজাস্ট করে ফেলছি 300-র মধ্যে। বাদ বাকি থাকে কত? 120। 120। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন এই 150 কেন কনসিডার করলাম না? আমি ওই 150 কনসিডার করছি এই যে তিনটার হুইসিবারি ছায়া। 300, 50, 500, 280, 150। এর মধ্যে আমি ট্যাক্স লায়াবিলিটি 500কেই ধরে নিছি। আমরা অবশ্যই কনসিডার করছি, বাট জি। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমি ওইটা কনসিডার করি না। কারণ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দেখেন এই যে দুইটা দেখেন, মিনিমাম ট্যাক্স এটা কত? 100। 100। এটা কি তার চেয়ে বেশি না? জি। 120 বেশি না? জি স্যার। এর জন্য সেকেন্ড ইয়ারে 120 কে কনসিডার করা হয়েছে। আর থার্ড ইয়ারে যে আপনার দেখেন মিনিমাম টিডিএস বেশি, তার থেকে যে মিনিমাম 1% ট্যাক্স টার্ন ওভার করছি তার থেকে আমার টিডিএসই বেশি। এর জন্য 150কে আমরা আর কনসিডারে রাখি নাই। এটা লজিকটা কি দাঁড়ালো? লজিক দাঁড়ালো আপনি যে মিনিমাম ট্যাক্স দিলেন প্রথম ইয়ারে, টিডিএস এ 500 টাকা দিয়ে দিলেন। একদম ওই যে বললেন যে এক্সপোর্টে যখন আপনার বিল প্রসেস চলে আসছে, ব্যাংক অলরেডি 500 টাকা কেটে নিছে। এই টাকাটা তো আপনার এসেট, পরবর্তী বছরগুলোতে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটার সলিউশন আমি আপনাদের দিয়ে দিব। এই যে এখানে সলিউশন করে রাখছি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এই ইসে আর নাই। এরপরে আমরা পরের শিডিউলটা আসি। এই শিডিউলে একটা কোশ্চেন বলা আছে, এটা বলা হয়েছে যে আপনার স্যালারি পেইড করছে বাট ব্যাংকিং চ্যানেল ফলো করে নাই, বুঝছেন? অরবিট পিএলসি হ্যাজ বিন সাকসেসফুলি অপারেটিং ইন বাংলাদেশ নভেম্বর ডিসেম্বর 2023-এ এটা আসছে মেনি ইয়ার্স ইন দ্য লজিক সাপোর্ট সার্ভিস সেক্টর হ্যাভিং ইন দ্য বিগ এমএনসি কোম্পানিজ অ্যান্ড ক্লায়েন্ট টাইটেল লিস্ট বেসড অন long term agreement with CBA. Orbit has been paying salary and wages to its workers in cash. এটা কি দিতে পারবে এখন? ক্যাশে কি স্যালারি দিতে পারবেন? না ভাই, এখন পারবে না ক্যাশ। না স্যার, দিতে এখন পারবেন না, ক্যাশে আইনে বলা আছে দিতে পারবেন না। ক্যাশে দিতেই পারবেন না, স্যালারি অ্যান্ড ওয়েজেস ক্যাশে দিতে পারবেন না। বলছে হাইস্ট রেঞ্জ অফ স্যালারি অ্যান্ড ওয়েজেস 19,500 টাকা পার মান্থ ফর দ্য ইনকাম ইয়ার 2000 টু এত এত। অরবিট পিএলসি 90 মিলিয়ন টু ইটস ওয়ার্কার, অল আর ইন ক্যাশ। প্রত্যেককে ক্যাশে পরিশোধ করছে। সো অ্যাজ পার ট্যাক্স অডিয়েন্স, ওইটা 2023 সালে ছিল, তো তখন ট্যাক্স অডিয়েন্স 1984। Orbit didn't see the issue. The payment of the salary of the nation in the cash, employee gross salary আপনার less than 20,000 টাকা is considered admittable expenses. এখন বলছে আন্ডার সেকশন 55 এর টতে বলছে নিউলি ইন্ট্রোডিউস ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আপনার 55 এর টতে কি বলছে? এটা আপনার
এইবারে বলছে যে এটা 23 সালে, যখন 23 সালে আপনাদের এই নতুন করে আসলো আর কি। বলছে 55 এর টতে কি বলছে দেখেন, আমরা একটু দেখি। 55 এর টতে বলছে কর্মচারীর চাকরি হতে আয় বলিয়া বিবেচিত এরকম কোনো অর্থ যদি ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হয়, অন্য কোনো মাধ্যমে পরিশোধ করা হয়, তাহলে ব্যাংকিং মাধ্যমে যদি পরিশোধ না করা হয়, তাহলে কি এটা অনুমোদনযোগ্য আয় হবে, অনুমোদনযোগ্য ব্যয় হবে? না, এটা অনুমোদনযোগ্য ব্যয় হবে না। 55 এ টতে বলছে, তাহলে এটা পুরোটাই অনুমোদনযোগ্য ব্যয় হবে না। সো এই যে বলছে দ্য পেমেন্ট অফ দ্য এমপ্লয়েজ ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়েজ মেড অ্যাট দ্য বাই ক্রস চেক অর ব্যাংক ট্রান্সফার শ্যাল বি কনসিডার ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস। আপনার 55 এর যে টতে বলছে যে এটা অনুমোদনযোগ্য এক্সপেন্স হবে না, তো সো আপনাকে এইভাবে 55 এর আন্ডারে বলবেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্টে এটা টোটালি প্রহিবিটেড অর ভায়োলেট করে ভায়োলেট করা হয়েছে। এটার এই একটাই বলছে ইনকাম ট্যাক্স 1994 রিপিটেড, এটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না এখন। এরপরে আমরা একটু যে আপনার এটা পড়া শেষ হয়ে গেছে 27.5%। বলছে ডিভিডেন্টের জন্য আপনার ট্যাক্স রেট অন ডিভিডেন্ড ইনকাম 20%, আর আউটসাইডে যদি হয়। আর নন রেসিডেন্ট একদম স্ল্যাব রেট 30%। নন রেসিডেন্টের যেটা হবে 30%, নন রেসিডেন্ট ফরেনার স্ট্রাইট অ্যাট 30%, কোনো নেই। ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন কোম্পানির ক্ষেত্রে 15% এবং আদার এসএসসি যদি ক্যাপিটাল অ্যাসেট উইথিন 5 ইয়ার্স অফ দ্য অ্যাকুইজিশনস, এর ট্যাক্স উইথিন 5 ইয়ার্স হলে রেগুলার স্ল্যাব রেট হবে, আর আফটার দ্য 5 ইয়ার্স অফ দ্য অ্যাকুইজিশন হলে রেগুলার স্ল্যাব রেট হবে না, এটা 15% চলে যাবে। রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট এটা আমি একটু জাস্ট আপনাদের, এটা তো যেহেতু নলেজ লেভেলে বা সার্টিফিকেট লেভেলে পড়ছেন, তারপর আমি বলছি নন বাংলাদেশ সিটিজেন তাদেরকে আপনি বলবেন যারা আপনার স্যার আগেরটা কি ক্যাপিটাল গেইন বলছিলেন স্যার? জি জি স্যার এই যে উইদিন 5 ইয়ার্স এটা ক্যাপিটাল গেইন? ক্যাপিটাল গেইন এই যে প্যারাগ্রাফ 7 শিডিউলে বলা হয়েছে, প্যারাগ্রাফ 1 অফ 7 শিডিউল। স্যার ওই এইটা মনে হয় একটু চেঞ্জ আসছে বোধহয় স্যার, এটা কি চেঞ্জ আসছে? মেবি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি মার্ক করে রাখি। ক্যাপিটাল গেইন কি পার্সেন্টেজ চেঞ্জ করছে? স্যার ওই যে আমরা বলতেছি না উইদিন 5 ইয়ার্স, আর ওই ওই আগে যে ক্যালকুলেশনটা করতাম হুম হুম। ওইটা একটু চেঞ্জ আসছে মেবি আর কি স্যার। আমি আপনার আচ্ছা, এটা আমরা যখন ম্যাথ করব তখন আপডেটটা দিয়ে ইনশাআল্লাহ করে নেব ইনশাআল্লাহ। রেসিডেন্ট নন রেসিডেন্ট নিয়ে আপনাদের ধারণা আছে। যদি 90 দিন থাকে এবং 4 বছর যদি 90 দিনের কন্টিনিউয়াস থাকে, তাহলে 365 দিন অথবা মোর দেন আপনার ডিউরিং দ্য 4 প্রিসেন্ডিং ইয়ার 90 দিন করে, তাহলে সে রেসিডেন্ট হবে। অন্যথায় রেসিডেন্ট অথবা ইন্ডিভিজুয়াল স্টে ইন বাংলাদেশ 183 দিন হলে সে রেসিডেন্ট হবে। এটার জন্য আপনার ম্যানুয়ালে অনেকগুলো এক্সাম্পল আছে, একটু দেখলে আপনারা মোটামুটি রেসিডেন্ট নন রেসিডেন্ট বুঝতে পারবেন। নন রেসিডেন্ট স্টাইল 30%। এরপরে ট্যাক্স অথরিটি নিয়ে কোনো চেঞ্জ আসে না, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটু দিয়ে রাখছি। ট্যাক্স অথরিটি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এটা হলো টপ, অ্যান্ড মিডিলে যারা আছে তারা হলো আপনাকে এসএসসি আপনার এটা জাজ করে তার বটন লাইনে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্স, এইগুলো অডিট করে থাকে, ইন্সপেকশন অফ দ্য ট্যাক্স। মোরওভার কেস আজকে এই পর্যন্ত আপনাদের স্লাইড রেডি করছিলাম। আগামী দিন থেকে আমরা ম্যাথে চলে যাব, ইনকাম খাতে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে চলে যাব। এনিবডি এলস কারো যদি কোনো বা আর কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। নো কোশ্চেন। কেন আলামিন ভাই, কোশ্চেন নাই কেন? না, কোশ্চেন নাই কেন? আচ্ছা, তাহলে যদি বললেনই, মানে আমরা কি আপাতত ম্যানুয়ালটাই জাস্ট ফলো করবো, তাই তো? ম্যানুয়াল
আপনার ম্যানুয়াল পরিপত্র, আয়কর পরিপত্র এবং আয়করের যে ম্যানুয়ালটা আছে ওইটা আপনারা একটু রাখবেন। আমরা ম্যানুয়ালের ম্যাথগুলো করব আর বিগত সালের কোশ্চেনগুলো আপনাদের সাথে সলভ করে দিব। এবং প্রত্যেকটা আসলে এটা তো আপনার ওয়ান কাইন্ড অফ গ্রুপ ডিসকাশনের মতো ট্যাক্স পড়তে হবে, কারণ ল গুলো আপনার মাথায় থাকতে হবে। ল যখন মাথায় থাকবে ইজিলি আপনি সলভ করতে পারবেন। রাইট। তাই তো আপনার ওই যে ল যদি আমার জানা না থাকে, এটা আমরা এখানে সবাই স্বীকার করবে যে আসলে সেকশন গুলো যদি না থাকে আমি অঙ্ক করতে পারবো না, এটাই স্বাভাবিক, এটা সম্ভব না। আমরা যদি আগামীকাল এই ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে যাই, সেক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল, যে আরো হেড গুলো আছে সবগুলোই তো আমাদের ওটা রিভিউ করতে হবে। সবগুলাই করব, সবগুলাই আপনাদের যে হেড গুলো একটু ডিসকাশন না করে গেলে, ডাইরেক্ট অঙ্কে গেলে একটু হবে না? আমি সেটা হেডগুলোই তো বলছিলাম। ডিসকাস করব। এই দেখেন, সেকেন্ড ক্লাস ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আচ্ছা, 20 তারিখে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল প্রপার্টিজ 24 তারিখে। এইগুলো তো আলটিমেটলি আপনার অ্যাসেসমেন্টের পার্ট। জি জি জি, সেটাই বলছিলাম। এইগুলো দিয়েই তো আমি ইনকাম অ্যাসেসমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালে চলে যাবো। এই যে 9-10-এ আপনার ফুললি ও ম্যাথ করাবো আপনাদের যেগুলো আছে। তাহলে 9 তারিখে, সেটাই আমি বলছিলাম, তো 9 তারিখে আমরা যাচ্ছি ম্যাথসে। 9 তারিখ না, 9-10 ক্লাস আর কি। হ্যাঁ, 9th ক্লাসে, 9-10th ক্লাসে। এর ভিতরে আমরা যে যেগুলো খাত আছে খাত ওয়াইজ করে নিব না, খাত ওয়াইজ জি করে জি। তাদের থেকে বিভিন্ন খুঁটিনাটি বোঝার চেষ্টা করব। কারণ এটা এই তো ধরেন যে শিডিউলটা একটু শেয়ার করে দিলে আমাদের জন্য ভালো হয়। শিডিউল শেয়ার করছি ভাই, আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে নিব। আমাদের থ্যাংক গ্রুপটায় যেটা আছে আমি শেয়ার করে দিচ্ছি। আর আপনারা সবাই তো দিচ্ছেন না, কি জন্য এই ইমেল আইডিটা দিয়ে দেন, আমি আমার এই স্লাইডটা এবং এই ভিডিওটা আমি আপনাদের শেয়ার করে দিব আর কি। ভিডিওটা আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানেও দিয়ে দিতে পারে যাতে করে আপনাদের থেকে যায়। কারণ অনেক সময় এই 2 ঘন্টার ভিডিও বুঝছেন, পরবর্তীতে আর থাকে না।